জুজু আসছে। You are not alone. আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই এপিসোডটি বিশেষভাবে তাদের জন্য যারা ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করেন। আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ভৌতিক ঘটনা সংগ্রহ করি, সেগুলো আপনাদের সামনে তুলে ধরি। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাথে আপনি চাইলে আমাদেরকে জানাতে পারেন আপনি এই ঘটনাটি কোথায় বসে শুনছেন এবং কোন অবস্থায় বসে শুনছেন। সেটি ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারেন, এবং আপনি কমেন্টের মাধ্যমে আমাদেরকে এটিও জানিয়ে দিতে পারেন যে আপনি আসলে কী ধরনের ঘটনা শুনতে পছন্দ করেন। আমরা অবশ্যই চেষ্টা করব সেটিকে প্রাধান্য দেওয়ার। আপনারা যে লাইক কমেন্ট করেন তা আমাদেরকে আসলে অনুপ্রেরণা যোগায় এবং আরও ভালো কিছু নিয়ে আসার জন্য উৎসাহিত করে। তো আপনাদের থেকে আশা করব আপনারা লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। আজ কিছু অজানা তবে ডার্ক বা ঘৃণ্য কিছু আপনাদের শোনাবার চেষ্টা করব। এক অন্তিম যাত্রার কথার সামান্য কিছু বলছি আপনাদের, যা শুনে আপনাদের সুফি দরবেশ হয়ে যাবে। যাক, আর বললাম না এই সম্পর্কে কিছু। ছেলেটা ছোটবেলা থেকেই একঘেয়ে ছিল। প্রথমে মনে করত প্রচণ্ড মেজাজ, তাই তার একাকিত্বের সঙ্গী এগুলো। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলো আসলে ব্যাপারটা তা নয়। তার এই পরিণতির জন্য দায়ী মূলত তার জিহ্বা। এই সমাজে যে ব্যাপারগুলো ম্যাচুরিটি বলে ধরে নেওয়া হয়, তা সে কিছুতেই মেনে নিত না। ওই ছেলেটা বুঝতে পারত তার সুযোগ নিচ্ছে সবাই, তবে সেই আবার সবার চক্ষুশূল। মানুষ এই একই দেহে একই অঙ্গে বহু রূপ, তাদের মনে এক আর জিহ্বায় আরেক। এইসব বুদ্ধিদীপ্ত ওই গোয়ালের কোনো সময় হজম হয় না, যার দরুন একাই চলতে হবে মনে, এবং এই সিদ্ধান্ত নিয়ে ছেলেটা একাই চলে। কিন্তু সেখানেও শান্তি নেই, শক্তি নেই। ছেলেটা যখনই একা চলতো বা একা থাকতো, ওর মনে হতো যে ওর আশেপাশে বিচরণ করছে অনেক কিছু বা অন্য কিছু। সে একা চলতে পারতো না, এমনকি ঘুমাতেও পারতো না। আর অন্ধকারে ছিল মারাত্মক ফোবিয়া বা ভয়। যখনই অন্ধকারে সে পড়ে যেত কোনো কারণবশত একা, তখনই ওর মনে হতো ওর দিকে তাকিয়ে আছে এমন দুটো চোখ, যাকে সে দেখতে পাচ্ছে না, তবু অনুভব করতে পারছে। আর এই অনুভব ওর ছোটবেলা থেকেই করে আসছে ওর। তাই ওর মা সবসময় ওর পাশেই থাকতো, কারণ সে জানতো তার ছেলে একা ঘুমাতে বা অন্ধকারে থাকতে পারে না। মা শুধু বলতো, আমার নসিব তুই যেন না পাস। ছেলেটার পরিধি ছিল অনেক ছোট। সত্যি বলতে কি, যার কেউ নেই সে দুর্বল, আর যার সবাই আছে সেই সবল। কিন্তু ওই ছেলেটার ক্ষেত্রে সময় এবং প্রকৃতি তার বিরুদ্ধ রূপ নিল। সাল 2018, অক্টোবরের কোনো এক রাতের কথা। আমি বর্ষাদের বাসায়, আর বর্ষা আমার সামনেই দাঁড়িয়ে আছে। সম্পূর্ণ ফ্ল্যাট দাবড়িয়ে বেড়াচ্ছে ওর কাবিলার রক্ষীরা। একরকম জোর ও সবার সামনে দেখাচ্ছে। বুঝতে বাকি রইল না এদের ক্ষমতা কত দূর, আর ওদের লোকজন বোঝাতে কোনো কমতি রাখছে না। একটা আগুনের ফুলকি থেকেই পুরো জঙ্গলে আগুন লেগেছে, আর জঙ্গল শাসনকারীরা বিচার জানিয়েছে ওই সীমান্তের বাসিন্দাদের কাছে, যাদের থেকে শয়তানের মাথার দুটো শিং বেশি দূরে নয়। ওরা উগ্র, ধ্বংসপ্রাপ্ত, সবসময় সুযোগ খুঁজে মানব জনপদে সরাসরি প্রবেশ করার। কিন্তু এক অদৃশ্য বেড়া বা সীমানা ওরা ততক্ষণে পেরোতে পারে না, যতক্ষণ দ্বাররক্ষীদের কাছে ওই সীমানার কেউ ফরমান না পাঠায়। ওদেরই একজন আমার সামনে দাঁড়িয়ে আছে, আমার হাতে তাবিজটা পেঁচানো, আর পুঁথিগুলো প্রচণ্ডভাবে মুভ করছে। আমি বলি, ওকে ছেড়ে দে এবং নিজের জায়গায় ফিরে যা। বর্ষার ভেতরে থাকা ওই এন্টিটি প্রতিউত্তর আসে, যদি না যাই তাহলে কি এটা দিয়ে আমাদের তাড়াবি? আরে ওটার জোর আমাদের জানা আছে, এবং তোর দৌড়ও জানা আছে। আমি বলি, আমাকে বাধ্য করিস না এমন কিছু করতে যার জন্য আমাকে দায়ী করবি। ওরা সেই দিকে থেকে উত্তর আসে,
দায়ী তো তুই হয়েই আছিস। তুই কি আমাদের থেকে আলাদা নাকি? আমরা যদি ধ্বংসলীলা চালাই, তুই তো সম্পূর্ণ একটা ধ্বংসের রূপকার। কি মনে করেছিস ওই দিনের কথা সবাই ভুলে গেছে? কারো ভেতর আলোচনা হয় না, মতবিরোধ ছিল, আর এখনো আছে। ওই রাতের ঘটনা পৌঁছে গিয়েছিল পূর্ব সীমান্তের শেষ কাবিলা পর্যন্ত, আর এখন এই হাতে এই জিনিসটা নিয়ে ঘুরছিস। তাহলে কেন নিয়েছিলে সেই রাতে ওটা? কেন? মূল চেহারায় তো এসেই পড়েছিলি। আমি বলি, চুপ কর, তুই কিছু জানিস না। শয়তানটা বলে, ও তাই? দুটো হাত ছিল রক্তাক্ত, নিজের এবং অন্যের। ভুলে গেলি সেই চয়েসটা যা নিজে নিয়েছিলি? কিভাবে পারলি এমন করতে? ওটা কিসের প্রভাব বহন করে জানতি তুই? ওটা কার ছিল জানতি তুই? কত ইতিহাস ওটাকে নিয়ে জানতি তুই? আমি কান চেপে চিৎকার দিয়ে বলি, তুই কিচ্ছু জানিস না। তখন ওই শয়তানটা বলে, ও আচ্ছা, ঠিক আছে, তাহলে সেদিন কার হাতে ছিল ভার্সান? এই নাম শুনে আমি হতবাক হয়ে যাই এবং আমার হাত থেকে তাবিজটা পড়ে যায়, কারণ এই নাম সবাই জানে, তবে কেউ এর তেমন চর্চা করে না। এই নাম ওদের অনেকের জন্য আতঙ্ক বয়ে আনে। আমার বিহ্বলতার সুযোগ নিয়ে শয়তানটা দৌড়ে এসে আমাকে একটা লাথি মারে। ব্যাস, আমি অজ্ঞান হয়ে যাই। 17 বছর বয়স ছেলেটা একটা একটা রুমে বসে আছে। হাতের 5টা আঙুল সমানভাবে কেটে গেছে, চোখ দিয়ে পানি পড়ছে, যতটা না ব্যথার কারণে তার চেয়ে বেশি প্রশ্ন জর্জরিত নিজের কারণে। চোখ মুছতে মুছতে বেসিনে যে হাতটা ধোয়া শুরু করে। প্রচণ্ড জ্বলছিল পানি লেগে। বাসায় কেউ নেই, তাই কান্না করছিল শব্দ করে। ঠিক তখনই বেসিনের কল দিয়ে কলকলিয়ে পানির জায়গায় রক্ত বের হচ্ছিল, যার দরুন সম্পূর্ণ বেসিন ছেলের হাতে লাল হয়ে যায়। ছেলেটা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সামনে সে সময় সে শুনতে পায় রুমের এক কোণা থেকে কেউ বলছে, কাঁদছো কেন তুমি? একদিন তোমার একে নিতেই হতো। ভার্সান তোমার হাতে উঠেছে, তুমি সৌভাগ্যবান। দেখনি তুমি ভার্সানের আগে তোমার অবস্থা এবং পরে তোমার অবস্থা? প্রত্যেকেই তার প্রাপ্য পাবে, আর ভার্সান তা নিশ্চিত করবে। ছেলেটা বলে সে চায় না। ওই দিক থেকে উত্তর আসে, ভার্সান দাতা চায়, তাই ফিরিয়ে দেওয়ার সুযোগ নেই। ছেলেটা বলে, নিয়ে যাও ওটা। উত্তর আসে, আমার উপর এখন সেই আদেশ নেই। এরপর নিশ্চুপ চারপাশ, কোনো শব্দ নেই। 15 বছর বয়স, কোরবানি ঈদের 7 দিন আগে এক রাতের ঘটনা, যা চেঞ্জ করে দিল একটা মানুষের সম্পূর্ণ জীবন। ওই ছেলেটা একটা বাড়ির সামনে দাঁড়িয়ে ওয়েট করছিল ওর বন্ধুর, যে কিনা ওই বাড়িতেই থাকতো। হঠাৎ করে ওই বাড়ি থেকে একটা মধ্যবয়সী মহিলা এবং তার সাথে 4টা সমবয়সী মেয়ে নেমে আসে। ওই মহিলাটা কর্কশ ভাষায় ছেলেটাকে বলে, এই তুমি এই বাড়ির সামনে দাঁড়িয়ে আছো কেন? কি কাজ আর কোথায় থাকো? ছেলেটা উত্তর দেয় যে সে তার বন্ধুর জন্য ওয়েট করছে। মহিলাটা বলে, মিথ্যা বলবে না, যাও এখান থেকে, আর কখনো এই বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে না। মহিলাটার ব্যবহারে ছেলেটা রাগ হয়ে বলে, আমি আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে নেই, সরকারি রাস্তা এবং ফুটপাত, এখানে সবাই তো দাঁড়াতে পারে, আপনি এমনভাবে কথা বলছেন কেন? মহিলাটা বলে, ছোট লোক, ফকিন্নির বাচ্চা, মুখে মুখে তর্ক করিস। এ কথা বলে ওই মহিলা কয়েকজনের নাম ধরে ডাক দিল। এরপর ওই বাড়ি থেকে 4-5 জন মধ্যবয়সী বা ও সমবয়সী লোক বের হয়ে এলো। মহিলাটা ওই লোকদের বলে, দেখ, এই জানোয়ার ডিস্টার্ব করছে। স্কুল থেকে ফলো করে করে সে বাসার সামনে চলে এসেছে, আবার মানা করলে তর্ক করছে। ছেলেটা হতবিহ্বল হয়ে যায়। এইসব কি বলছে এই মহিলা? ওই লোকদের মধ্যে একজন সেই মেয়েদেরকে জিজ্ঞেস করলো, মেয়েদের মধ্যে থেকে একটা মেয়ে যে কিনা ছেলেটার সাথে একই স্কুলে পড়তো। সে বলে, হ্যাঁ, ওরা সব সময় আমাকে ডিস্টার্ব করে, আজ বাড়ি পর্যন্ত চলে এসেছে। ছেলেটা বলে, জেবা, এইসব কি বলছো? আমি তোমাদের কবে ডিস্টার্ব করলাম? ব্যাস, কে শুনে কার কথা? ওই লোক এবং ছেলেগুলো সেই ছেলেটাকে বেধড়ক মার দেওয়া শুরু করে। ছেলেটার গালে হাত দিলে কোমরে লাথি মারে আর বুকে সমানে বাড়ি দিতে থাকে।
বুককে সেভ করতে গেলে পিঠে ঘুষি মারে, 4-5 জন একসাথে একজনকে মারলে যা হয় আর কি। মারের চাপ এমন ছিল যে ছেলেটা প্রস্রাব ও বমি করে দেয় মাঝ রাস্তায় সবার সামনে। শতবার বোঝাবার চেষ্টা বৃথা হয়। কেউ একজন ছেলেটার বাবাকে জানালে সে দৌড়ে এসে দেখে তার সন্তান কাপড় নষ্ট করে ওই বাড়ির সামনে জাম গাছতলার নিচে কিছু লোকজন আড়ালে দুর্বল অবস্থায় পড়ে আছে। সন্তানের এই অবস্থা দেখে বাবার মন মানে না, যার দরুন ছেলেটার বাবা ওই লোকদের কাছে জানতে চাইলে ওরা ওর বাবাকে পরপর থাপ্পড় বসিয়ে দেয়। এলাকার মানুষ বলে, ভাই এরা সবাই ক্ষমতাবান, এদের সাথে লাগতে যেয়েন না, যান আপনার ছেলেকে চিকিৎসার ব্যবস্থা করেন। ওই লোকেরা বলে, জানোয়ারের বাচ্চারা, যা এখান থেকে না হলে বাপ ছেলে দুইটাকেই জেলের ভেতর দিয়ে দেব। যাই হোক, বাসায় আসে এবং ছেলেটা ওর বাবাকে সব বলে। ওর বাবা শুনে বলে, যাও এখন রেস্ট নাও, বাদ দাও এসব। রাতের বেলায় মার চিৎকার শুনে ঘুম ভেঙে যায়। বাবার প্রচণ্ড বুকে ব্যথা উঠেছে। তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে ডাক্তার বলে একটুর জন্য স্ট্রোক করেনি। কয়েকদিন যায়, যা ব্যাখ্যা করা সম্ভব না। বাড়িওয়ালা এসে বলে রুম ছেড়ে দিতে, কারণ মালিক কমিটি এটা সিদ্ধান্ত নিয়েছে। যার সভাপতি ছিল জেবার চাচা। ওরা বাড়ি ছেড়ে চলে যায় এবং এলাকাও ছাড়ে, কিন্তু স্কুলে সবার কানে কানে মুখে মুখে একটাই কথা, মায়ের ঠেলায় মুতে দিছে। কম্বাইন ক্লাস, ছেলে মেয়ে একসাথে। জেবা ও তার বান্ধবীদের সেই চাহনি, হাসি এবং নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে হাসির যে একটা ঝলক, তা সে কোনোভাবেই সহ্য করতে পারে না। ছেলেটা ওর বন্ধুকে জিজ্ঞেস করে কেন সে সবার সামনে বলল না যে তার জন্যই ওই বাড়ির সামনে সে ওয়েট করছিল। বন্ধু বলে, একই অ্যাপার্টমেন্টে সবাই থাকি, শুধু শুধু মুখ কালাকালি হবে। আর তাছাড়া বাবা মা জানলে বলবে এইসব ব্যাপারে কেন ঢুকলাম। তোরও দোষ আছে, তুই কেন তর্কে জড়ালি, তুই সরে গেলেই তো হতো। ছেলেটা অবাক হয়ে যায় ওর বন্ধুর কথা শুনে। পরে একদিন জানতে পারে সত্যি ওর সার্কেলের কয়েকজন জেবাদের বিরক্ত করত, ওই টিনেজ থাকতে যা হয় আর কি। আর এই বিষয়ে ওর বন্ধুও জানতো, কিন্তু ছেলেটা ছিল কেমন জানি, ও তো শুধু বন্ধুদের সাথেই খেলতো, আড্ডা দিত। মূলত ফোকাটে ও একটা মার খেল, আর বন্ধু তার অ্যাপার্টমেন্ট সোসাইটির রক্ষার দরুন সব যেন চুপ করে রইল। ধীরে ধীরে মন উঠতে শুরু করলো সবার থেকে, কিন্তু কিছু করার ছিল না। এসএসসি এক্সামের আর কয়েক মাস বাকি, স্কুল চেঞ্জ করা সম্ভব ছিল না। ফাইনালি বিদায় অনুষ্ঠানের দিন এমন কাণ্ড ঘটল যা ছিল ব্যাখ্যার বাহিরে। স্টুডেন্ট হিসেবে তেমন খারাপ ছিল না বিধায় স্যারগণ ডেকে ছেলেটাকে বলল স্টেজে দাঁড়িয়ে কিছু বলতে। ছেলেটা যখন স্টেজে উঠে তখন ব্যাচমেটদের খুব ভালোভাবে ট্রোলের শিকার হয়। সর্বশেষ এসএসসি শেষ ব্যবহারিক পরীক্ষায় ওকে সবাই দেখেছিল। যাই হোক, এরপর ছেলেটার জীবনে আসে আমূল পরিবর্তন। এক অন্ধকার ফোবিয়া থাকা ছেলেটা এখন সবসময় একাই থাকে। সবসময় মনে হতো কেউ ওকে ফলো করছে। ঘুমিয়ে থাকলে পায়ের সামান্য, আবার মাথার সামনে কেউ দাঁড়িয়ে আছে, কেউ একজন। একদিন রাতের বেলায় 11টার মতো বাজে। বাসায় যাওয়ার সময় শরীরটা কাটা দিয়ে উঠল। ভার ভার লাগছে শরীরটা, পা আগাচ্ছে না। সকল ভয় ডর দূর করে এবার সে বলে ওঠে, ছোটবেলা থেকে দেখেছি পিছু নিচ্ছিস, কি সামনে আসবি না? কিছু বলার থাকলে বল, করার থাকলে কর, আমার কাউকে দরকার নেই। যদি সামনে আসার সাহস না থাকে তাহলে দূর হয়ে যা। পরক্ষণই মনে হয় সে এইসব কি বলছে। যাই হোক, সেদিন রাতের কথা, ছেলেটা জানালার সামনে বসে আছে। হঠাৎ ওর ডান কাঁধ ভার ও গরম হয়ে গেল। মনে হয় কেউ যেন একটা ভারী রড এনে রেখেছে ওর কাঁধে। প্রচণ্ড ব্যথায় পেছনে ফিরে তাকানোর সময় ছেলেটা শুনে, যদি এই ভার সহ্য করতে না পারো তাহলে তাকে সহ্য করবে কিভাবে? যা পেয়েছো তা ফেরত দিতে হবে। ছেলেটাই কথা শুনে অবাক হয়ে যায়, কারণ ঘরে সে একাই ছিল। এরপর ধীরে ধীরে শুরু হয় কোনো এক অজানার সাথে কথোপকথন। ছেলেটা এখন আর ওর নিজের মধ্যে নেই। এখন সে এমন অনেক কিছু দেখে, জানে, যা সবাই দেখে না, জানে না।
জীবনের মোড় ঘুরে যায় ওর। একদিন রাতে ঘুম ভেঙে যায় কিছু একটা শব্দে। ঘুম থেকে উঠে দেখে ফ্লোরে পড়ে আছে এমন একটা জিনিস যা সে আগে দেখেনি। ছেলেটা চিন্তা করে, এটা এখানে আসলো কিভাবে? পাশ থেকে কেউ বলে, এটা তোমার জন্য। ছেলেটা বলে, এটা দিয়ে আমি কি করব? উত্তর আসে, কি না করবে, এটা শুধু তুমি হাতে নাও, এরপর যা মনে আসে তাই করো। আমি এই জিনিসটা হাতে নেই। প্রথমত ভালো ওজন ছিল, কিন্তু ছেলেটা হাতে নেয় এবং আয়নার সামনে যায় এটা দেখতে যে ওকে কেমন লাগছে। ছেলেটা আয়নার সামনে গিয়ে ওর চোখের মণি বাঘের চোখের মণির মতো হয়ে গেছে, আর ওর পেছনে অসংখ্য ভয়ঙ্কর ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। নিজের এই রূপ দেখে সে চিৎকার দিয়ে দূরে সরে যায় এবং ওই জিনিসটা হাত থেকে পড়ে যায়। ছেলেটার শরীর হালকা হালকা লাগছিল। সে বলল কি হলো তার সাথে? উত্তর আসে, এটারই প্রভাব। ছেলেটা বলে, মানে এটা কি আর কার? ওই কোণা থেকে উত্তর আসে, এটা কার তা পরে জানবে, তবে এটার নাম হলো ভার্সান। এরই মধ্যে কয়েক বছর পার হয়ে যায়। বিগত এই সময়গুলোতে একটাই জিনিস শিখেছে সে, আর তা হলো, যদি তুমি হিংস্রতা শেষ করতে চাও তবে তোমাকে আরো বেশি হিংস্র হতে হবে। সত্যি বলতে এই নীতিতে ছেলেটা চলা শুরু করে, কারণ এই কথা ওর কানে গেঁথে গিয়েছিল। আজ সেই চিরচেনা এলাকায় ফিরে আসা, যেখানে অলিতে গলিতে ছোটাছুটি, খেলাধুলা, আড্ডা, কত শৈশব স্মৃতি রয়েছে। কোনো কিছুই পরিবর্তন হয়নি। ছেলেটা ওই বাড়ির সামনে যায়। বাড়ির সামনে এলাহি অনুষ্ঠান আয়োজন, কারণ আজ যেবার বড় বোনের বিয়ে। ছেলেটা বাড়ির মেইন গেট বরাবর রাস্তার উপর মাটিতে গেঁথে দিল ভার্সান। বলে রাখি, এটা মানব জনপদের কোনো কিছু না, তাই এটার ব্যবহার বা এটা সবার পক্ষে দেখা সম্ভব না। অথচ ভার্সান 4 থেকে 5 ফুট লম্বা। ছেলেটা একটা পটেটো চিপস কিনে ওই জাম গাছ তলার নিচে যে দাঁড়ায়, একটা চিপস মুখে নেয়। ঠিক এমন সময় যে বা পাগল প্রায় অবস্থায় বাড়ি থেকে নেমে আসে উলঙ্গভাবে, আর ওর সাথে ছিল বড় লোকের ভদ্র আদওয়ালা অ্যাপার্টমেন্ট সোসাইটির এক বন্ধু। বাড়ির সবাই রাস্তায় নেমে যায় ওদের সামাল দেওয়ার জন্য। ছেলেটা দেখে ওর ক্লাসমেটরা সবাই এখানে দাঁড়িয়ে আছে, কারণ জেবা ওর বোনের বিয়েতে ওর স্কুলের ফ্রেন্ডদের দাওয়াত দিয়েছিল। আর সামনে ছিল ওই ছেলেটা যে কিনা জেবাকে প্রপোজ করেছিল। তার মানে আজ এত বছরে ফাইনালি ওদের ভেতর একটা সম্পর্ক তৈরি হয়েছে। সবই হয়েছে তখন তাহলে ছেলেটা আর ওর বাবার দোষ কি ছিল? কেন ওর ছাত্র জীবন শৈশব নষ্ট করলো? কেন জন্মদাতাকে মার খেতে হলো? একটা পটেটো চিপস খেতে যতক্ষণ লাগে ততক্ষণ একটা ছেলে মেয়ে রাস্তা সবার সামনে নিজের ইজ্জত বিসর্জন দিচ্ছিল। মূলত ওরা ভার্সানের চারপাশে ঘিরে এমনটা করছিল, কারণ ওদের দ্বারা যা হচ্ছে তা সবই করছে ভার্সানের অধীনস্থরা। ব্যাপারটা এমন ছিল, ভার্সানের গোলামরা তার হুকুম পালন করছে। এরই মধ্যে একজনের চোখ পড়ে জামগাছ তলায় বসে আছে কেউ। সে ডাক দিয়ে বলে, মহিবুল্লাহ। হঠাৎ করে সব থমথমে হয়ে যায়, কারণ এত বছর পর সবাই আমাকে দেখলো। জেবাও সেই বন্ধুটা ধীরে ধীরে মাটিতে বসে পড়ে। আমার দিকে তাকিয়ে ওরা কাঁদছিল, আর জেবার চাচারা, আত্মীয় স্বজনরা আমার দিকে তাকিয়েছিল। আমার বন্ধুরা আমার কাছে আসতে নিচ্ছিল, আর আমি একটা তুড়ি দেই, যার দরুন ভার্সান আমার হাতে এসে পড়ে, আর আমার চোখ সেইভাবে পরিবর্তন হয়ে যায়। ওরা আমার চোখ দেখে আর সামনে আসে না। জেবাও সেই বন্ধু যখন শান্ত হয়ে যায়, ওদের গায়ে কাপড় দিয়ে জড়িয়ে দেওয়া হয়। সেই রাস্তা, সেই বাড়ি, সেই লোক সকল, সেই জাম গাছ ও সেই রাত, শুধু পার্থক্য আজ মানুষের অবস্থান। সেদিন ওদের ক্ষমতা ছিল, আর আজ আমার ক্ষমতা। ইজ্জতের বদলে ইজ্জত। চাদরে মোড়ানো ছিলাম আমি, আর আমার হাতে ছিল ভার্সান, এবং পেছনে ছিল এর অধীনস্থরা। সবার সামনে দিয়ে চলে এসেছিলাম, কেউ টাচ করতেও সাহস পায়নি। অসংখ্য কুকুর ডাকছিল ভয়ার্তভাবে, আর আমার হুঁশ ফিরে আসে। হঠাৎ
অর্থাৎ অজ্ঞান অবস্থায় নিজের অতীতকাল সামনে এসে ছোঁয়া দিয়ে গেল। জ্ঞান ফিরলে বর্ষাদের বাড়িতে নিজেকে পাই। আমার চারপাশে বর্ষার বাবা মামা, তারা বলে, হুজুর ঠিক আছেন, কেমন অবস্থা এখন? আমি চলে আসি সেই বাড়ি থেকে। আমি আমার বাড়িতে রুমে বসেছিলাম, ঝুম বৃষ্টি হচ্ছিল বাহিরে, আর আমি চেয়ারে বসে আছি এবং আমার সামনের টেবিলে উপরে রাখা পৃথিবীর মানচিত্র। আমার মনে এই মানচিত্র সবসময় থাকে, কারণ এর কাজ সবার কাছে একরকম হলেও আমার কাছে ভিন্ন রকমের। মানচিত্রের পূর্ব প্রান্তে এক লেলিহান শিখা উড়ে এসে পশ্চিমে মিলে গেল, আর সেখান থেকে রক্ত ঝরে এক প্রণালীতে মিশে গেল। ঠিক তখন দরজায় কারো নখের শব্দ। আমি বিজি ছিলাম, আমার কাজে এতটাই বিজি ছিলাম যে আমি লক্ষ্য করিনি। বেশ কয়েকবার নক করবার পর আমি ভেতরে আসতে বললাম। অনুমতি পেয়ে ঘরে আসেন কবির সাহেব এবং তার শালা। আমি জানতে চাইলে তারা আমাকে উত্তর দেন তারা বেশ সমস্যার মধ্যে আছেন, আর এর থেকে বাঁচার জন্য আমার সাহায্য দরকার। যেহেতু আমি মানচিত্রে অন্য একটা বিষয়ে ব্যস্ত ছিলাম, তাই আমি তাদের বারণ করি, কারণ যা আমি করছিলাম তা থেকে আপাতত দৃষ্টি অন্যদিকে দেবার সুযোগ ছিল না। কবির সাহেব বলেন, হুজুর, বড় আশা নিয়ে এসেছি, একটু দেখেন। আমার পুত্রবধূর 2টা বাচ্চা পরপর মিসক্যারেজ হয়ে গেছে, এখন ওর 7 মাস চলে। এবারও ওরা বাচ্চাটাকে মেরে ফেলবে। আমি বলি, দয়া করে আপনি অন্য কারো কাছে যান, কারণ মূলত আমি নিজে একটা বড় সমস্যায় পড়তে যাচ্ছি যার ইঙ্গিত দেওয়া হয়েছে, তাই আমি আমার কর্মপরিকল্পনা সেট করছিলাম। এখন নতুন ঝামেলায় জড়াতে চাচ্ছিলাম না। সে সময় কবির সাহেব বলেন, জানেন, সমস্যাটা মিটে যাবে এমনি, সব হবে স্বাভাবিক, যদি একটি রাত নিজের মেয়ের সাথে কাটাই। কথাটা শুনে আমি মানচিত্র থেকে চোখ ফিরিয়ে তাদের দিকে প্রথমবারের মতো ভালো করে তাকাই, আর দেখি এক বাবার এমন অসহায় আত্মসমর্পণ। কবির সাহেব মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আমি বলি, আজ যান, আপনারা, কাল আসছি আমি। মূলত আর ফেরানো তাদের সম্ভব ছিল না। পরের দিন আমি যাই কবিরের বাড়িতে। কবির সাহেব তার ড্রয়িং রুমে আমাকে বসতে বলেন। ঠিক তখনই আমার সামনে এসে বসে বর্ষা। মাথার চুলগুলো জট লাগানো, এলোমেলো, সম্পূর্ণ শরীর রোগা শুকনো, শুধু পেটটা বোঝা যাচ্ছে, কারণ 7 মাসের অন্তঃসত্ত্বা ছিল সে। মূলত বর্ষা কবিরের পুত্রবধূ। সে আমার সামনে পায়ের উপর পা দিয়ে বসে ফেল করে আমার দিকে তাকিয়ে আছে। বর্ষা কবিরকে উদ্দেশ্য করে বলে, কাউকে আর পাস নাই, সব রেখে ওরে নিয়ে আসছস? বর্ষা উঠে আমার দিকে তাকাতে আসতে চাইলে আমি পা দিয়ে ফ্লোরে একটা শব্দ করি আস্তে করে। বর্ষা বুঝে যায় এবং নিজের জায়গায় বসে বলে, ভাব নিস না, ভাব নিস না, যার সাল নাই সে যেন, তার যেন কি বেশি, মানে কুকুর বলছে আমাকে। আমি চুপ করে ওকে দেখছিলাম। সে সময় বর্ষা বলে, আচ্ছা, কথা যখন বলবি না, ঠিক আছে, নতুন কোনো ডিল হবে না, যা আগে হয়েছে তাই থাকবে, খালি হাতে আমরা ফিরব না। সে সময় আমি বলি, ভরা হাতে যে যেতে দিব না, সেটা জানিস? বর্ষার ভেতরে এন্টিটি হাসতে হাসতে বলে, দেখা যাবে। এরপর বর্ষা চলে যায় ওর রুমে। একটা মানুষ সম্পূর্ণ পোজেসড হয়ে সবার সামনে এভাবে ঘোরাফেরা করছে ওপেনলি, এর অর্থ একটাই যে প্রতিপক্ষ আগন্তুকটা মেহমানের পরিচয় বহন করে। আমি কবির সাহেবকে বলি, বলেন আপনাদের কি সমস্যা? তখন কবির বলেন, তিনি পেশায় ডাক্তার এবং তার ছেলে সুমনও পেশায় ডাক্তার। তার 2 সন্তান নিয়ে পুত্রবধূ সহ 5 জনের পরিবার। সবকিছু ভালোই ছিল, কিন্তু সমীকরণ বদলে যায় বছরখানেক আগে। এক রাতের একটা ঘটনা ঘটার পর, সেদিন রাতে হসপিটালের নাইট শিফটে সুমনের ডিউটি ছিল, কিন্তু সুমন হাসপাতাল থেকে ফিরে আসে এবং নিজের ঘরে যে ঘাপটি মেরে বসে থাকে। কবির ব্যাপারটা লক্ষ্য করে সুমনের কাছে যায় আর জিজ্ঞেস করে, কেন আজ ফিরে আসলে? কবির সাহেব দেখেন সুমন পাগলের মতো নিজের হাত কামড়াচ্ছে অনবরত, যার কারণে ওর মুখে রক্ত লেগে আছে। কবির হতবাক হয়ে যায় এবং সুমনকে হুঁশে এনে ফার্স্ট এইড দেয়। অর্থাৎ সুমন অবচেতন ভাবে নিজের হাত কামড়াচ্ছিল। কবির সুমনকে বলে, কি হয়েছে তার? সুমন তখন বলে,
সে হসপিটালের ইনচার্জ ছিল এমন সময় একটা লাশ আসে, অর্থাৎ হাসপাতালে আনার পথে মানুষটা মারা যায়। সুমন চেক করে এবং মৃত ঘোষণা করে লাশটা পোস্টমর্টমের জন্য পাঠায়, কারণ ফাঁসি দিয়ে মারা গিয়েছিল। লাশের সাথে আত্মীয় স্বজন ও পুলিশ ছিল। লাশটা মর্গে পাঠিয়ে সুমন নিজের চেম্বারে চলে যায়। বেশ কিছুক্ষণ পর একজন লোক সুমনের চেম্বারে আসে। লোকটা সুমনকে বলে, স্যার, পোস্টমর্টম না করলে হয় না? আপনারা শুধু শুধু এসব করেন। সুমন বলে, এটা একটা প্রসেস, পরবর্তীতে যে কোনো প্রমাণের জন্য যদি দরকার হয় সেজন্য। লোকটা বলে, মানুষ মারা গেলে আর কিসের প্রসেস? কতজনকে পোস্টমর্টম করান আপনারা? কই সব অপরাধীকে ধরা পড়ে? একটা মানুষ মারা গেলেও আপনাদের জন্য শান্তি পায় না, যত সব কসাইগুলো। এই কথা শুনে সুমন রাগ হয়ে যায় এবং বলে, বেরিয়ে যান আমার চেম্বার থেকে, অন্যথায় সিকিউরিটি ডেকে বের করে দিব। সে সময় লোকটা কি যেন একটা সুমনের দিকে ছুঁড়ে মারে এবং বলে, নে, এই নে, খা, খেয়ে শক্তি হ। আজ আমারটা খা, কাল তোরটা খাবো। সুমনের মুখে যে লাগে ছুঁড়ে আসে জিনিসটা, সুমন দেখে এটা একটা তাজা কলিজা, যা ওই লোক নিজের বুক ছিঁড়ে ওর দিকে মেরেছে। সুমনের মুখ রক্ত মাখা হয়ে যায়। পরক্ষণেই সুমন বুঝতে পারে এটা আর কেউ না, এই লোক তো সে যাকে সুমন মৃত ঘোষণা করে পোস্টমর্টম করতে পাঠিয়েছে। একটা মৃত লাশ ওর সাথে কথা বলছে, যার বুক চিরে তখনও রক্ত ঝরছিল। সুমন ব্যাপারটা নিতে পারেনি। সে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। হাসপাতালের স্টাফ ও অন্যান্য ডাক্তারেরা ওর হুঁশ ফেরায়। সুমন দেখে ওর চেম্বার সম্পূর্ণ পরিষ্কার, রক্তের কোনো ছিটে ফোঁটা নেই। ততক্ষণে ওই লাশটা কমপ্লিট, অর্থাৎ পোস্টমর্টম শেষ হয়ে গেছে এবং আত্মীয় স্বজনের কাছে হস্তান্তরও করা হয়ে গেছে। তো সবকিছু শেষ হলে ডোম এসে সুমনকে বলে, স্যার, লাশটা কি আদৌ মারা গিয়েছিল? সুমন বলে, মানে? ডোম বলে, স্যার, এমন অভিজ্ঞতা আমার কখনোই হয়নি। পোস্টমর্টম করার সময় লাশটা বারবার কেঁপে উঠছিল, আর আশ্চর্যের বিষয়, মিনিট 10 মতো লাশের ইন্টারনাল অর্গান, ওই কলিজা খুঁজে পাচ্ছিলাম না। আমরা হতবিহ্বল হয়ে যাই। এরপর দেখি পাশে থাকা অন্য স্ট্রেচারে কলিজার টুকরা আলাদাভাবে পড়ে আছে, কিন্তু এটা তো সম্পূর্ণ অস্বাভাবিক ব্যাপার ছিল। সুমন এই কথা শুনে শক খেয়ে যায়, আর ব্যাপারগুলো হজম করতে না পেরেই তাড়াতাড়ি বাড়িতে চলে আসে। যেহেতু কবির সাহেব নিজেও একজন ডাক্তার, সে সুমনকে আশ্বস্ত করে যে এরকম কিছুই হয়নি, তুমি হ্যালুসিনেশনের শিকার হয়েছ। সুমন ও তার বাবার কথায় বিশ্বাস করে, কিন্তু ওর মুখে রক্ত লেগেছিল সেই বিষয়টা তখনও সুমনের খটকা লাগছিল। যাই হোক, ওই ঘটনার কিছুদিন পর সুমন রাতের বেলায় বাড়ি থেকে বের হয়। বাড়ির মেইন গেট খুলে বের হবার সময় সুমন দেখে চিরচেনা রাস্তাটা ভ্যানিশ হয়ে গেছে, কারণ সুমনের সামনে পড়ে আছে গ্রামের মেঠো পথ। সুমন অবাক হয়ে যায় এটা ভেবে যে এখানে এই রাস্তা এলো কিভাবে। সে ধীরে ধীরে অগ্রসর হয়। কিছু দূর যাবার পর ওর সামনে পড়ে বেশ কয়েকটা খড়কুটোর ঘর। সুমন দেখে ওর বিপরীত দিক থেকে নিভু নিভু করে কিছু একটা জ্বলছে। সে দেখে একটা বাচ্চা সেই দিক থেকে আসছে। ওর হাতে ছিল হারিকেন, সেখান থেকে আলো দেখা যাচ্ছে। সুমন দেখে ওই ছেলেটা বা বাচ্চাটা খুব সতর্কতার সাথে এক ঘরে প্রবেশ করলো। বাচ্চাটার হাতে লাল একটা পুটলি ছিল। সেই ঘরে বাচ্চাটা প্রবেশ করে। কিছুক্ষণ ওই ঘর থেকে কি যেন একটা কথা ভেসে আসলো। বাচ্চাটার গোঙানির শব্দ শোনা যাচ্ছিল। ওই ঘরটা হঠাৎ করেই কেঁপে উঠলো, এমন ভাবে যেন কোনো উল্লাস হচ্ছে। এরপর ওই ঘর থেকে চোখের পলকে বের হয়ে এলো 4 পায়ে ভর করে একটা জন্তু। এমন পশু সে কখনো দেখেনি। ওই পশু কয়েক লাফে পাশে থাকা ওই গাছের মগডালের চূড়ায় উঠে 2 হাত মেলে কি যেন বলছিল একদিকে চেয়ে। মনে হচ্ছিল কারো সাথে কথা বলছে। ঠিক সে সময় বাড়ির ঝড়ের গতিতে একটা পাখি এসে ওই পশুটাকে খাবড়িয়ে ধরে উড়ে চলে যায়। ছোট্ট একটা পাখি বিশাল এই পশুকে নিমেষে হাওয়ায় নিয়ে চলে গেল। সুমন অবাক হয়ে তাকিয়ে আছে। এমন সময় এক বৃদ্ধ মহিলা ওর সামনে আসে। বৃদ্ধ মহিলাটা লাঠির উপর ভর করে কুঁজো হয়েছিল। সুমন ওই ঘরগুলোর একটি থেকে প্রচন্ড আর্তনাদ শুনতে পায়, একটা পুরুষ কণ্ঠের। সুমনের হাতে ওই বৃদ্ধা কি যেন তুলে দেয় আর বলে,
এই নে, নিয়ে যা, এটার জন্যই যত জ্বালা। এই বয়সেও শক্তি নেই, সময় অসময় মৃত জীবিত কিছুই দেখে না, আর ভালো লাগে না, তাই নিয়ে আসছি, নে ধর। সুমন এই বিদঘুটে অন্ধকারের মধ্যে ওর হাতে কি তা দেখার চেষ্টা করে। আর সুমন দেখে এটা পুরুষের স্পর্শকাতর মাংসপিণ্ডের টুকরো, যেখান থেকে রক্ত ছড়ছিল। সুমন হাত ছাড়া দিয়ে ফেলে দেয় এবং ভয়ে বলে, এইসব কি হচ্ছে? ওই বৃদ্ধা বলে, হায় হায় হায়, ফেলে দিলি? মাথা যাওয়া থেকে এটা যাওয়া তো ভালো। এই কথা বলে ওই বৃদ্ধ এবার সোজা শটান হয়ে দাঁড়ায় এবং নিজের মুখের কাপড় সরিয়ে দেয়। সুমন দেখে চেহারাবিহীন একটা মুখমণ্ডল। সুমন আর নিতে পারে না, ও অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে সে নিজেকে তার রুমে আবিষ্কার করে। কবির সাহেব জিজ্ঞেস করলে সুমন সব বলে, কিন্তু বাড়ির সামনে দোকানদার ভাষ্যমতে সুমন ওর বাড়ির সামনের রাস্তায় মাঝ বরাবর বেশ কিছুক্ষণ অবচেতনভাবে দাঁড়িয়ে হঠাৎ জ্ঞান হারায়। মোট কথা, ওইখানে কথা ও কাজে কোনো মিল পাচ্ছিল না কবির সাহেব, যার ফলে ব্যাপারগুলো বিশ্বাসযোগ্য হচ্ছিল না। আর তারপর বাবা ছেলে দুইজনই ডাক্তার ছিল, তো সেই রাতের ঘটনা। ঝুম বৃষ্টি হচ্ছিল। কবির সাহেব ওয়াশরুম থেকে বের হন এবং একটা শব্দ শুনতে পান। শব্দটা কি ছিল? সেটা অনেকটা কাঠ কাটার শব্দ, অর্থাৎ কুড়াল দিয়ে কাঠ কাটলে যেমনটা হয় ঠিক তেমন শব্দ। কবির সাহেব শব্দের উৎস খুঁজতে গিয়ে দেখতে পান আয়না থেকে শব্দটা আসছে। কবির সাহেব আয়নার সামনে যান এবং দেখেন আয়নার ভেতর একটা লোক তার দিকে পিঠ দিয়ে কাঠ কাটছে। বিষয়টা অস্বাভাবিক হলেও তিনি মন্ত্রমুগ্ধভাবে দেখছিলেন। তিনি একটু ভালোভাবে লক্ষ্য করে বুঝতে পারেন এটা একটা কবরস্থান। সারি সারি কবর সেখানে ছিল। ওই কবরগুলোর মধ্যে থেকে একটা কবরের পাশে একজন বসে বেশ কান্না করছিল। সে সময় একটা লোক আসে, যার মাথার চুল জটলা হয়ে ঝুঁটি বেঁধেছিল। ওই লোকটা এসে সেই কবরের মাথা ও পা বরাবর দুইটা আলপিন গেঁথে দেয়, যার দরুন কবরটা মাঝ বরাবর ফেটে যায়। এমন সময় সেখানে জমিন কেঁপে ওঠে, এমনভাবে যে কোনো ভারী কিছুর আবির্ভাব বা ধেয়ে আসছে, যার দরুন ওই জটা বাঁধা যে লোকটা, সে পাশে কান্নারত থাকা সে লোকটা, দুইজনেই দৌড় দেয়। কবির সাহেব দেখেন ওই কবর থেকে একটা হাত বের হয়ে এসেছে, আর ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে একটা নারী অবয়ব সম্পূর্ণ বেরিয়ে আসে। কবির সাহেব অসারভাবে শুধু এটা দেখছিলেনই। নারী অবয়বের সাথে কবিরের চোখাচোখি হয়, আর ওই অবয়বটা কবির সাহেবের দিকে দৌড়ে আসে। ঠিক সে সময় ওই কাটতে থাকা লোকটা তার কুড়াল সেই নারী মূর্তির দিকে ছুঁড়ে মারে, যার দরুন ওর ঘাট থেকে মাথা আলাদা হয়ে যায়। সেই কাটা মাথা কবির সাহেবের সামনে এসে পড়ে। কবির সাহেবের ঘুম ভেঙে যায় এবং চোখ কচলিয়ে তাকালে সে দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে থাকা কোনো কিছু নিমেষে বা চোখের পলকে তার রুমে থাকা আয়নার মধ্যে প্রবেশ করে গেল। অর্থাৎ কবির সাহেব এতক্ষণ স্বপ্ন দেখছিলেন। তার স্ত্রী দেখেন সে প্রচন্ড হাঁপাচ্ছে। জিজ্ঞেস করলে কবির বলেন, বাইরে বৃষ্টি হচ্ছে, হঠাৎ বজ্রপাত, আবার একটা দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়। মূলত তিনি ব্যাপারটা চেপে যান, কারণ তিনি নিজেই তার স্বপ্ন নিয়ে এবং ঘুম ভাঙার পর দৃশ্য নিয়ে দ্বিধায় ছিলেন। যাই হোক, এরপর অন্য একদিনের ঘটনা। সেদিন সুমন তার বাড়ি ফিরছিল। সন্ধ্যার পর ওর শিফট শেষ হয়ে যায়। তো সুমন একটা বিষয় লক্ষ্য করে যে ল্যাম্প পোস্টের আলো কারো উপর পড়লে তার ছায়া দেখা যায়। এটা একটা স্বাভাবিক বিষয়, কিন্তু সুমন দেখছে ওর ক্ষেত্রে এমনটা হচ্ছে না। কেন যেন ওর বিষয়টা চোখে লাগে, তবুও ও পাত্তা দেয় না। কিছু দূর হাঁটার পর সে এখন দেখে তার শরীরের ছায়া তার বিরুদ্ধে কেমন একটা মুভ করছে। ব্যাপারটা ছিল এমন, এতক্ষণ যে ছায়া দেখা যাচ্ছিল না সেটা সুমন দেখছে যে হাঁটার সময় স্থির থাকে আর দাঁড়িয়ে থাকা অবস্থায় নড়াচড়া করে। সুমন বেশ ভয় পেয়ে যায় এবং দ্রুত চলতে থাকে। ঠিক সে সময় সুমন দেখে ওর ছায়া চোখ মেলে ওর দিকে তাকিয়ে আছে। সে দেখে কালো ছায়া লাল বর্ণের দুইটা চোখ এক ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে একটা শয়তানি হাসি দেয়। সুমন সহ্য করতে না পারে চিৎকার দিয়ে বাড়ির দিকে দৌড় দেয়।
বাড়ি যেয়ে সে প্রচণ্ডভাবে হাঁপাচ্ছিল। কবির সাহেবকে সুমন সব বলে এবং তিনি সব শুনে এইবার ব্যাপারটা আমলে নেন। প্রতিবেশীদের মধ্যে একটা কানাঘুষা শুরু হয়ে যায় সুমনের মানসিক ডিসঅর্ডার হয়েছে এই বিষয়ে। কবির ব্যাপারটা জানতে পেরে সুমনকে ঢাকার বাহির থেকে কিছুদিন ঘুরে আসতে বলেন, কারণ গসিপ বা কানাঘুষা কিছুদিন পর এমনিতেই শেষ হয়ে যাবে। যাই হোক, কবির সাহেবের অভ্যাস রাতে তিনি বারান্দায় পায়চারি করেন। সেই রাতে কবির সাহেব তার অভ্যাসবশত রাতে পায়চারি করছিলেন। এই সময় সে স্পষ্টভাবে দেখতে পায় একটা ঘোড়া হাওয়ায় ভেসে তার বাড়ির আঙিনায় নামলো। অর্থাৎ ঘোড়াটা বাতাসে টকবক করতে করতে সে তার বাড়ির সামনে নামলো। কথা বলার কারণ কবির সেই শব্দ স্পষ্ট শুনেছিল। ওই ঘোড়া থেকে কেউ একজন তার বাড়ির ভেতরে প্রবেশ করলো। তার সাথে সাথে বাড়ির কারেন্ট বা ইলেকট্রিসিটি চলে গেল। কবির হতভম্ব হয়ে যায় এটা ভেবে যে সে কি দেখলো। সম্পূর্ণ বাড়ি ভার ভার লাগছিল। ঠিক তখন কবির দেখে সুমন একটা দৌড় দিয়ে বাড়ির বাহিরে চলে গেল। সে সময় কবির অনুভব করেন ওর কানের সামনে কেউ মুখ রেখে বলছে যে প্রত্যেক দিকে প্রত্যেক কদমে পড়ে সামনে, তার থেকে কেউ পালায় কিভাবে। ফিদরাত, ইনসানের ফিদরাতই এমন, রাতের জোনাকির আলো দিনে খোঁজে, ভুলে যায় আলোর হাতছানি অন্ধকারেই মেলে। এ কথা বলে সে কবিরকে ভেদ করে চলে যায়। কবির সাহেবের ভাষ্যমতে কেউ তাকে ভেদ করেছে সেটা সে ভালোভাবেই বুঝতে পেরেছে। তার স্ত্রীর স্পর্শে তার হুঁশ ফেরে। তার স্ত্রী বলে, এভাবে পায়চারি না করে সে একদৃষ্টিতে কি দেখছে। কবির সাহেব কি উত্তর দেবেন? তিনি শুধু জিজ্ঞেস করেন, সুমন কোথায় আর বিদ্যুৎ কখন এলো? তার স্ত্রী উত্তর দেয়, সুমন তো ওর ঘরেই, এবং বিদ্যুৎ আসবে মানে বিদ্যুৎ গেল কখন? কবির আশ্চর্য হয়ে যায় তার স্ত্রীর কথা শুনে। তাহলে এতক্ষণ তার সাথে কি হলো? যাই হোক, বিজ্ঞান এইসব আদি ভৌতিক ব্যাপারে বিশ্বাস করে না, কিন্তু তিনি এটাকে অস্বীকারও করতে পারেন না। এটা এড়িয়ে যান, যেটার মূল্য তাকে পরে দিতে হয় হারে হারে। সুমন ওর বাবার কথা মতো ঢাকার বাহিরে সিলেটে যায়। সুমন এবং তার বন্ধুরা ছিল এক বাংলো বাড়িতে। যে বাড়িতে ওরা উঠে সে বাড়ির দারোয়ান সুমনকে দেখে বলে, যা করেছেন তা তো কোনো সুরাহা করতে পারেনি। সাপ কি কখনো বিশ্বস্ত হয়? স্যার, ওইটা কিন্তু কুকুর না, হায়না। এই কথা শুনে সুমনের বন্ধুরা বলে, ওই লোকটা কি বলছে? দারোয়ান ছিল বৃদ্ধ, অর্থাৎ 60 বছরের মতো বয়স হবে। তার হাতে ছিল হুক্কা। যাই হোক, সে কথার বলার মাঝখানে হুক্কায় টান মারত। অর্থাৎ গ্রামে বয়স্ক মানুষেরা যেমন হুক্কা খেয়ে কথা বলে, ঠিক তেমনই। দারোয়ান আর কিছু না বলে চলে যায়, কিন্তু সুমন সে তো যা বোঝার বুঝে যায়। সেদিন রাতের কথা। সুমন কোনো একটা ব্যাপার নিয়ে বেশ চিন্তিত ছিল, তাই সে বারান্দায় একাই বসেছিল। সে সময় সুমন দেখে ওর দিকে ফেল করে তাকিয়ে আছে ওই দারোয়ান। লোকটার চাহনিতে সুমন প্রচণ্ড ভয় পেয়ে যায়। কোনো রকমে নিজের রুমে চলে যায় সে। পরের দিন সকালে সুমন ওই দারোয়ানটার কাছে যায় এবং জিজ্ঞেস করে কাল সে এভাবে তার দিকে তাকিয়ে কেন ছিল। লোকটা হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। সুমন আশ্চর্য হয়ে যায় ওই দারোয়ানের বিহেভিয়ার দেখে। যাই হোক, ওরা সারাদিন ঘোরাফেরা করে এবং সন্ধ্যায় ফিরে আসে। সে সময় ওই দারোয়ান বলে, স্যার, এখানে বেশি রাত করে বাহিরে থাকবেন না। তার ওই কথা শুনে ওরা বলে, কেন? সেই লোক উত্তর দেয়, জায়গা অন্য সব সাধারণ জায়গার মতো না এটা। এখানে দিনে ও রাতে সম্পূর্ণ আলাদা ঘটনা ঘটে। আর সাথে তখন জমদূত নিয়ে ঘোরেন, তখন বাঁচার কোনো উপায় থাকে না। এইবার দারোয়ানের এইরকম কথা শুনে সুমনের বন্ধুরা প্রচণ্ড ক্ষেপে যায়। ওরা বলে, এই লোক সেই প্রথম দিন থেকে কী সব উল্টাপাল্টা কথা বলে আসছে, এর নামে কমপ্লেন করতে হবে, যত সব মাতাল লোক কোথাকার। ওদের এই কথার প্রতি উত্তরে সেই দারোয়ান বলে, এই দুনিয়ায় সবাই তো মাতাল। দারোয়ানের এরকম উত্তর শুনে সুমনের বন্ধুরা এরপর ধরে ম্যানেজারের কাছে নিয়ে যেতে চায়, কিন্তু সুমন বাধা দিলে
যে যার রুমে চলে যায়। সেদিন রাতে সুমনের ঘুম ভেঙে যায় দরজায় কারো নকের শব্দ শুনে। সুমন উঠে দরজা খুলে দেখে কেউ নেই। সে চিন্তা করে এত রাতে কে নক করবে। সে দরজা আটকে ঘুমাতে গেল, আবার নকের শব্দ শুনতে পায়। সুমন এবার দরজা খুলে দেখে কেউ নেই। সে এবার জিজ্ঞাসা করে কে কে নক করেছে। কোনো উত্তর নেই। সেই সময় ওর চোখে পড়ে বারান্দার শেষ মাথায়, সেখানে একটা মেয়ে দাঁড়িয়েছিল। মেয়েটার মুখ দেখা যাচ্ছিল না, তবে আকৃতিটা স্পষ্ট ছিল। সুমন বলে, কে আপনি, আর এখানে কি করেন? কোনো উত্তর নেই। মেয়েটা সুমনকে তার দিকে যাবার ইশারা করে। পাশে থাকা সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়, আর সুমন কোনোরকম কিছু না ভেবেই সেদিকে চলে যায়। ওই যে কপালে শনি থাকলে যা হয়। যাই হোক, সুমন ওই মেয়ের পিছু পিছু বাড়ির পেছনে চলে যায়। সুমনের ভেতর কি এমন এক মোহ কাজ করছিল তখন। কিছুক্ষণ যাবার পর ওই মেয়ে থেমে যায়। সুমন মেয়েটার পেছনেই ছিল। সুমন দেখে মেয়েটার শরীরে কাপড় হঠাৎ খুলে গেল। বলতে দ্বিধা নেই, এমন একটা ছেলের যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়, সুমনের ক্ষেত্রেও তার বিপরীত হয়নি। মেয়েটা কোমল ও নরম সুরে বলে, জানো প্রিয়, তোমার ওটাই আমার সবচেয়ে পছন্দ। না হয় তুমি দিবে, না হয় আমি নিব। এই কথা বলে সুমনের দিকে দিকে একটা কিছু ছুঁড়ে মারে। সুমন দেখে ওটা একটা ছুরি। মানে কি? এই মেয়ে কি চাচ্ছে? সুমন বলে, আপনি কে, কি চান? এরপর মেয়েটা সুমনের দিকে ঘুরে দাঁড়ায়। সুমন দেখে পূর্ণ যৌবন প্রাপ্ত একটা সুন্দরী মেয়ে মুহূর্তের মধ্যে চামড়া কুচকুচে কালো হয়ে 70 ঊর্ধ্ব এক বৃদ্ধার রূপ নিল। সুমন এই দৃশ্য দেখে ভয় পেয়ে মাটিতে পড়ে যায়। সে চিৎকার ও দৌড় কোনোটাই দিতে পারল না, কারণ ওর সম্পূর্ণ শরীর অসাড় হয়ে গিয়েছিল। ওই বৃদ্ধা বলেছিলাম না, শক্তি নাই, সব সময় খালি একই নেশা, এই নেশা ছাড়তে পারলাম না এখনো। এ কথা বলে ওই বৃদ্ধ ছুরিটা নিয়ে সুমনের সামনে আসে। ঠিক তখন একটা গলার কিরিকের শব্দ শুনতে পায়, অর্থাৎ কেউ তৃতীয় জন এখানে উপস্থিত হয়েছে। সেই তৃতীয় জন বলে, বুঝলাম নেশা হয়ে গেছে তোর, তো এখন নেশা পূর্ণ করবি নাকি অন্য কিছু, কোনো এক জায়গায় অন্তিম সময়ের জন্য বন্দী থাকবি, বল। এ কথা বলে দুবার কাশি দিয়ে উঠল। সুমন দেখে এটা আর কেউ না, সে বৃদ্ধ দারোয়ান। ওই এন্টিটি দারোয়ানকে লক্ষ্য করে বলে, তুই এই সব ব্যাপারে আসবি না, বয়স তো কম হয় নাই, এক পা কবরে আছে, অন্য পা পাঠাতেও বেশি সময় নিব না। দারোয়ান চাচা বলে, যদি তুই আমার সীমানায় না আসতি তাহলে আমিও এই বিষয়ে আসতাম না। 450 বছর ধরে এখানে তোদের মতো কেউ পা দিতে সাহস করেনি। সেই ভেন্স থেকে আসার পর এটা আমার জায়গা, তাই এই বিষয়ে কোনো কথা হবে না। এই এন্টিটিটা বলে, আমাকে একটু সময় দেয়, আমি আমার কাজ শেষ করেই চলে যাচ্ছি। দারোয়ান বলে, সম্ভব না। ওই মহিলা এন্টিটি কিচিরমিচির করে চিৎকার দিয়ে বাদুড়ের রূপ নিয়ে সেখান থেকে চলে যায়। সুমন হতভম্ব। এইসব সে কি দেখছে, কি শুনছে? 450 বছর বয়স এই চাচার, মানে কি? মূলত এই চাচা নিজেই পজেস ছিল অন্য চিন্তারা। যাই হোক, সুমনের কোনো কিছু বোধগম্য হচ্ছিল না। সে দারোয়ান চাচাকে বলে, স্যার, দারোয়ান চাচা বলে সুমনকে, স্যার জানেন তো, হায়নারা পরের শিকার চুরি করে খায়, কিন্তু যখন একটা হায়না বিপদে পড়ে তখন দলবদ্ধভাবে শিকার করতে বের হয়। যান, চলে যান এখান থেকে, আর খোঁজ করেন এমন কাউকে যার আদলে ধ্বংস করা এই জীবন স্বাভাবিক রূপ নিতে পারে। সুমনের ঘুম ভাঙলে সে তার রুমে। সে লাফ দিয়ে উঠে যায় এবং তার চারপাশে দেখা শুরু করে কিছু হয়েছে কিনা তার সাথে। সুমন ওর ডান হাতে কেটে যাওয়া ক্ষত দেখতে পায়, যা কাল রাতে সে পেয়েছিল, অর্থাৎ সেটা স্বপ্ন নয়। কিন্তু সে এইখানে এলো কিভাবে? নানান প্রশ্ন ওর মাথায় ঘুরপাক খাচ্ছিল। সে ওই দারোয়ানের কাছে যায়, কিন্তু তাকে কোনো জায়গাতেই পাওয়া যাচ্ছিল না। সে শুধু একটা চিরকুট পায়, সেখানে লেখা ছিল হায়না। এক বুক ভরা আশা আর প্রশ্ন নিয়ে সেদিন সুমন ও তার বন্ধুরা ঢাকায় ফিরে আসে। এরপর মাস কেটে যায়, আর কোনো কিছুই সুমন ফেস করে না। ঘটনার পরিক্রমায় সুমনের বিয়ে হয় বর্ষার সাথে, আর শুরু হয় ওদের জীবনে নতুন কারো আগমন। সুমনের বিয়ের রাতের ঘটনা। বর্ষার চিৎকারে সবার ঘুম ভেঙে যায়। কবির সাহেব
সাহেবের পরিবার সহ অন্যরা সবাই সুমনের রুমে যায় আর দেখে বর্ষা প্রচন্ড ভয় পেয়ে আছে। সুমন ওর পাশেই ছিল। বর্ষাকে নর্মাল করা হলে যখন জিজ্ঞেস করা হয় কি হয়েছে, তখন বর্ষা বলে ওরা ঘুমিয়েছিল। কিসের স্পর্শে বর্ষার ঘুম ভেঙে যায়। বর্ষার মনে হয় কেউ ওর শরীর স্পর্শ করলো। বর্ষা তাকিয়ে দেখে বিশাল এক মোটা ও লম্বা শরীর বিশিষ্ট ছায়া ওকে স্পর্শ করছে। বর্ষার সম্পূর্ণ শরীর নিস্তেজ হওয়া শুরু করে। সে কোনো জোর পাচ্ছিল না। সে সময় তার পাশে থাকা সুমন হঠাৎ উঠে বসে আর বিছানা থেকে নেমে জানালার পাশে গিয়ে দাঁড়ায়। সুমন জানালার গ্রিলের রড এক টান দিয়ে খুলে ফেলে। বর্ষা দেখে সুমন ওই রড নিজের গলায় এপার ওপার করে দিল আর মাটিতে শুয়ে পড়ল। ওই ছায়া এবার নিজের হাত সরিয়ে নিল। বর্ষার নিজের জোর বা অনুভূতি ফিরে পায়। অর্থাৎ যখন বর্ষার উপর থেকে সে হাত সরিয়ে নেয়, ঠিক তখন বর্ষা তার শক্তি ফিরে পায়। বর্ষা তখন স্পষ্ট দেখছিল ওই কালো ছায়া বর্ষার হাত চাপছে, কারণ বর্ষার হাতে ছিল রক্ত মাখা ওই রড। কি বর্ষা নিজের স্বামীকে খুন করলো? কি সত্য কি মিথ্যা সে বুঝে উঠতে পারছিল না। সে সময় ওই কালো ছায়া হঠাৎ করে ধোঁয়া আকারে বর্ষার শরীরে মিলে যায় আর সুমন ওই ক্ষত অবস্থায় বর্ষার পা স্পর্শ করে। আর ধরুন বর্ষার চিৎকার দিয়ে বসে। কবির ও বাকি সবাই বর্ষার কথা শুনে বলে যে সে দুঃস্বপ্ন দেখেছে, অর্থাৎ শান্ত করে যে যার রুমে চলে যায়। সুমন ব্যাপারটা বেশি দূর আগতে দেয় না, কারণ গত মাস খানেক ধরে সে কোনো না কোনো প্রবলেম ফেস করছিল না, তাই সেও নিছক দুঃস্বপ্ন বলে মেনে নেয়। যাই হোক, সময় পার হতে থাকে আর ওরা এমন আরেকটা দিনের ঘটনা। সুমন হাসপাতাল থেকে ফিরে আসে। বর্ষা দেখে সুমন বেশ ভীত, চিন্তিত। বর্ষা সুমনকে জিজ্ঞেস করে কি হয়েছে। সুমন কোনো উত্তর দেয় না। খাবার শেষ করে ওরা ঘুমোতে যায়। সে সময় কলিং বেল বেজে ওঠে। বর্ষা গিয়ে দরজা খোলে এবং দেখে সুমন এসেছে। বর্ষা হতভম্ব হয়ে যায়। সুমন বাইরে থাকলে তার সাথে ঘরে কে? বর্ষা দরজাটা মুখের উপর লাগিয়ে দিয়ে ওর ঘরে যেয়ে দেখে সুমন বিছানায় শুয়ে আছে। মানে কি এইসব কি হচ্ছে? একসাথে দুই জায়গায় সুমন কিভাবে? বর্ষা আর পেরে ওঠে না। আর সে সুমনকে বলে, তুমি এখানে আছো, তাহলে দরজায় কে? সুমন উত্তর দেয়, কি বলছো? বর্ষা সব বলে। সে সময় আবার কলিং বেল বেজে ওঠে। ওরা দুইজনই অপ্রস্তুত হয়ে যায়। সুমন তখন বর্ষাকে বলে, চলো দেখি তো কে এসেছে। বর্ষা আর সুমন মেইন ডোরটা খুলতে যায়। বর্ষা দরজাটা খোলে এবং দেখে সুমন দাঁড়িয়ে আছে। বর্ষা তখন ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং বলে, দেখেছো? এ কথা বলে সে পিছনে ফিরে দেখে কেউ নেই। বর্ষার শরীর স্তব্ধ হয়ে যায়। সে অজ্ঞান হয়ে পড়ে যায়। জ্ঞান ফিরলে ওর সামনে সবাই ছিল। সে সুমনকে দেখে শক খেয়ে যায় এবং ভীত হয়ে যায়। কবির তার পুত্রবধূ বর্ষাকে জিজ্ঞেস করে কি হয়েছিল। বর্ষা তখন সব বলে, তবে ওর কথা বিশ্বাসযোগ্য হয় না কারো কাছেই, কারণ সুমনের জন্য রাখা ডাইনিং টেবিলে খাবার যেমনটা রাখা ছিল তেমনটাই আছে, আর ওই সময় কোনো বেলও বাজেনি। বর্ষা নির্বাক হয়ে সব দেখছিল ও শুনছিল, কারণ ওর তখন স্পষ্ট মনে আছে যে খাবার শেষ করে সে কিছু গুছিয়ে রান্না করে রেখে এসেছিল। তাহলে সবকিছু পূর্বের মতো অবস্থায় কিভাবে ফিরে এলো? বর্ষার কাছে কোনো উত্তর ছিল না। তবে সুমন সে প্রথম থেকেই নিশ্চুপ ছিল। মূলত এখানে কিছুই বলার ছিল না। বেশ কয়েক মাস কেটে যায়। পরিবারে এক সুন্দর মুহূর্ত আসে, আর তা হলো বর্ষা কনসিভ করে। কবির, সুমন ও বাকি সবাই বেশ খুশি ছিল। সুমনের মা বর্ষার বেশ আদর যত্ন করত। এরই মধ্যে একদিন সুমনের মা ও বর্ষা ডাইনিং রুমে বসে টিভি দেখছিল। সে সময় বর্ষার শাশুড়ি ওকে প্রশ্ন করে, আচ্ছা বর্ষা, আগুন কি গিলে ফেলা যায়? বর্ষা আশ্চর্য হয়ে যায় ওর শাশুড়ির এই কথা শুনে এবং বলে, কি বলছেন মা? তখন সে বলে, আরে বলো না বর্ষা। বর্ষা বলে, না, গিলে ফেলা যায় না। ওর শাশুড়ি আবার প্রশ্ন করে, শত্রুকে কি বিশ্বাস করা যায়? বর্ষা বলে, না। তখন সে বলে, আর যদি শত্রু রূপ নেয়, শত্রু আগুনের মতো চেহারা নেয়? বর্ষা বলে, তাহলে তো ধ্বংস, বিপদ। ওর শাশুড়ি বলে, তারপরও সবাই অন্যকে দোষী করে।
প্রকৃতি কি কখনো কারো বিরুদ্ধে যায়, নাকি ইনসানই নিজের বিরুদ্ধে যায়? এইসব আজব কথা শুনে বর্ষা বলে, কি বলছেন মা, কি হয়েছে? সে সময় সুমনের মা বলে, না কিছু না, সাপের বিষ দাঁত উপড়ে ফেলাই ভালো, তাই না? এরপর বর্ষা বিরক্ত হয়ে যায় এবং বলে, হ্যাঁ। ঠিক সে সময় চোখের পলকে সুমনের মা বর্ষার সামনে এসে ওর পেটে সজোরে একটা আঘাত করে, যার দরুন বর্ষা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে সে হাসপাতালে, বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। বর্ষা ভেঙে পড়ে, সাথে সাথে পরিবারের সবাই। জিজ্ঞেস করলে রাগে কষ্টে ওর শাশুড়ির কথা বলে দেয় ও সবাইকে। এই কথা শুনে আকাশ থেকে পড়ে, কারণ ওর শাশুড়ি সেদিন সকালেই তার মার অসুস্থজনিত কারণে সুমনের নানি বাড়ি চলে যায়। সে এইসব কিভাবে করবে? তখন বর্ষার মনে পড়ে সুমন সেদিন বলেছিল যে মা আজ বাসায় নেই, তুমি সাবধানে থেকো। বর্ষার মনেই ছিল না ব্যাপারটা। এর মানে সেদিন ওর সামনে যে ছিল সে সুমনের মা ছিল না। বর্ষার মাথায় এসব ঘুরছিল। সে সুস্থ হলে কবিরকে জিজ্ঞেস করে যে এমন কোনো ব্যাপার আছে কিনা যা সে জানে না। কবির সে সময় সুমনের আগের সব কথা বলে এবং বলে এইসব হ্যালুসিনেশন, যার বাস্তবের কোনো ভিত্তি নেই। ওই যে ডাক্তার, যাই হোক, বর্ষা শান্ত হয় না এবং সময় চলতে থাকে তার আপন নিয়মে। বর্ষা ওর বাবা মাকে এই বিষয়টা জানায়। ওর বাবা মা সুমনের বাবা মার সাথে কথা বলে। কবির বলেন সুমন ডিপ্রেশনে ছিল, আর সে অবস্থায় এরকম অনেক কিছুই হ্যালুসিনেট করে থাকে। এটা জাস্ট একটা টার্ম ছিল, যা এখন কেটে গেছে। বর্ষার মা বাবা এই বিষয়ে আর তেমন কোনো কথা বাড়ান না। একদিন সুমনের ছোট বোন লুবানা ওর মাকে বলে যে মা, এখানে না, মানে এখন ঘরে থাকতে ভয় লাগে। ওর মা বলে, কেন? লুবানা বলে, সবসময় মনে হয় পুরো ঘরে কে যেন হাঁটাচলা করে এবং শরীর ভার ভার লাগে। কাল দেখেছিলাম আমার রুমের দরজার সামনে একটা মহিলা আকৃতির কেউ দাঁড়িয়ে আছে। ভালো করে লক্ষ্য করে দেখলাম তুমি দাঁড়িয়েছিলে। লুবানার মা বলে, কি সব বলছো? আমি দাঁড়াবো কিভাবে? আমি তো আমার ঘরেই ছিলাম। অর্থাৎ সবাই নিত্য নতুন বিষয় অবজার্ভ করা শুরু করে। যাই হোক, বেশ মাস কয়েক পর বর্ষা দ্বিতীয়বারের মতো কনসিভ করে। সেই দিন খবর শুনে সবাই খুশি হলেও সুমন বলে, এবার একটু সাবধানে থেকো। আর হ্যাঁ, উত্তরাধিকারীর জ্বালা অনেক, আমি চেষ্টা করব ওই জ্বালা আমাদের সন্তানকে যেন না ভোগ করতে হয়। সুমনের কথা শুনে বর্ষা গম্ভীর হয়ে যায় এবং প্রশ্ন করে, কি হয়েছে? সুমন কোনো উত্তর সে সময় দেয় না। একদিনের কথা, সেদিন কবিরের পরিবার আরেকটা কষ্টের মুখোমুখি হয়। বর্ষা একটা রুমের সামনে দাঁড়িয়েছিল। সে দেখে রুমের ভেতর মাঝ বরাবর একটা স্ট্রেচার রাখা, যার উপর ছিল একটা নারী। ওই নারীটা প্রেগনেন্ট ছিল, প্রসব যন্ত্রণায় ছটফট করছিল, কিন্তু আশেপাশে কেউ নেই। সেই নারীটা বর্ষাকে সাহায্যের জন্য ডাক দেয়। বর্ষা যায় তার কাছে এবং দেখে নারীটার পেট বেশ ভালো রকম বড় ছিল, যা সাধারণত হয় না। যাই হোক, বর্ষা যেন কেমন আনমনাভাবে ওই নারীর পেটে একটু হাত রাখে, আর সে সময় ওই নারীর বাচ্চা প্রসব করে। বর্ষা দেখে বিছানায় এক ঝাঁক সাপ, কালো সাপ কিলবিল করছে। সে সময় ওই নারী বলে, পাপ খালাস। বর্ষার উপর একটা সাপ হঠাৎ লাফ দিয়ে ওঠে, যার দরুন বর্ষা মাটিতে পড়ে যায়। সে সময় সে একটা চিৎকার দিয়েছিল, আর সেই চিৎকারে সবাই এসে দেখে বর্ষার প্রচন্ড রক্ত বের হচ্ছে। অর্থাৎ দ্বিতীয়বারের মতো তার মিসক্যারেজ হয়ে গেছে। সেদিন সুমন বাড়িতে ছিল না। সে যখন জানতে পারে প্রচন্ড মানসিক চাপে পড়ে যায়। এইসব বিষয়ে বর্ষা যখন সবাইকে বলে, তখন পরিবারের সবাই বর্ষাকে নানা কথা শোনায়। বর্ষার বাবা মার সাথে সুমনের বাবা মার বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। পরস্পর একে অপরকে নানা বিষয়ে দায়ী করতে থাকে। সে সময় সুমন ধৈর্যের পরিচয় দিয়ে বিষয়টা সামাল দেয়। সব স্বাভাবিক হলেও বর্ষার বাবা একজন হুজুর আনেন সুমনদের বাড়িতে। যদিও কবিরের আপত্তি ছিল, তবে সে চুপ থাকে। ওই হুজুর বাড়িতে প্রবেশ করে চারপাশ ফেল করে তাকিয়ে দেখছিল। সে হুজুর বলে, অর্থ প্রাচুর্য সবই তো ছিল, কি দরকার ছিল খাল কেটে কুমির আনার? ভুলে গেলেন কিভাবে যে খালে একটা কুমির ছিল না? এখন বাড়ির চারপাশ ঘিরে রেখেছে কুমির, বের করবো কিভাবে আপনাদের? কবির বলেন, এই হুজুর কি বলে এইসব? ওই হুজুর বলেন, জিজ্ঞেস করছেন নাকি জেনেও না জানার ভান করছেন? স্পষ্ট
দৃশ্য ধোকা দেয় কিভাবে? ওই কাটা মাথাটা কার ছিল? যদি একটু ধৈর্য ধরে দেখতেন তাহলে আজ আপনাদের এই দিন দেখতে হতো না। কবির স্তব্ধ হয়ে যায়। এই হুজুর জানলো কিভাবে তার না বলা স্বপ্নের কথা? অর্থাৎ ওই হুজুরও বিজ্ঞ আলেম ছিলেন। কবিরের মুখে আর কোনো শব্দ ছিল না। হুজুর বলেন, আজ সে এখানে একটু থাকবেন। তো যেই কথা সেই কাজ, হুজুর থাকেন এবং রাতে তার মতো তিনি একটা করে রিচুয়াল করেন। প্রায় ঘন্টাখানেক পর হুজুর বের হন। হুজুরের মুখ দেখে বোঝা যাচ্ছিল তিনি মনক্ষুণ্ণ হয়ে আছেন। বর্ষার বাবা হুজুরকে জিজ্ঞেস করেন কি হয়েছে। হুজুর বলেন, আপনার মেয়ে অসহায়ভাবে মিলে গেছে, কিন্তু ওর কোনো দায় নেই। যার দায় তারা কখনো স্বীকার করবে না, আর এখন করেও লাভ নেই। আমি চেষ্টা করেছি কিন্তু সাফল্য আসেনি। কোন এক অজানা কারণ এমন পথ খুলে দিয়েছে যার দরুন ওরা এখানে অবাধে চলাফেরা করছে। বর্ষার বাবা ও সুমনের বাবা বলে, কারা? হুজুর বলেন, বলা সম্ভব না, শুধু এতটুকুই বলবো, এখানে সমানে সমানে আনলেও হবে না। এখানে এমন কাউকে আনতে হবে যা তাদের থেকেও বেশি, তাদের থেকেও দুর্ধর্ষ, তাদের থেকেও ঘাউরা এবং খলনায়ক। কারণ ওরা মানবে না। আমি চলে যাচ্ছি, এই নেন, এই আমল সবাই সবাই করবেন, আর সুমনকে বলবেন এই আমলটা করতে। অর্থাৎ সুমনের জন্য ভিন্ন আমল দেন হুজুর। ওই হুজুর বলেন, বেশি দিন ওদের দূরে রাখা সম্ভব না। যত তাড়াতাড়ি পারেন এমন কাউকে নিয়ে আসেন যে এই সমস্যার সমাধান করতে পারবে। এরপরে হুজুর চলে যায়। কবির সাহেব বুঝে যান কিছু তো একটা বিষয় হচ্ছে যা তার বিজ্ঞান ব্যাখ্যা করতে পারছে না, বা বিজ্ঞানের পক্ষে ব্যাখ্যা করা সম্ভব না। করিম সাহেব তার সামর্থ্য মতো আমল বাড়িয়ে দেন, যার দরুন এখন কবির নিজেও এমন অনেক কিছু ফিল করছেন যা তিনি আগে কখনো করেননি। এভাবে দিন চলে যায়, সপ্তাহ পর সপ্তাহ চলে যায়, কিন্তু কোনো কিছুর সুরাহা হয় না। একদিন সুমন কবির সাহেবের ঘর থেকে বের হন খুব আপসেট হয়ে। হয়তো কোনো বিষয়ে মনোমালিন্য ছিল। সুমন সেদিন বর্ষাকে অন্য রুমে যেতে বলে, কিছুক্ষণ একা থাকতে চায়। বর্ষাও তাই করে। বেশ কিছুক্ষণ কোনো সাড়া না পেয়ে বর্ষা যখন দরজা নক করে, দরজা ভেতর থেকে বন্ধ ছিল। বারবার চেষ্টার ফলে ব্যর্থ হয়ে দরজা ভেঙে যখন ভেতরে প্রবেশ করা হয়, একটা মর্মান্তিক দৃশ্য সবাই দেখে, আর তা হলো সুমন আত্মহত্যা করেছে। সত্যি বলতে এটা মেনে নেওয়া সম্ভব ছিল না। কবির স্থির হয়ে মাটিতে পড়ে যায়। সবাই স্তব্ধ হয়ে যায়। বর্ষা কি বলবে? সে 3 মাসের অন্তঃসত্ত্বা। যাই হোক, সুমনের ফ্যামিলি সব ফর্মালিটি শেষ করে যখন কবরস্থানে নিয়ে যাবে, সেই সময় কেউ একজন বলে ওঠে, স্যার, পোস্টমর্টম না করলে হয় না? কই এত প্রসেস, কই আপনাদের অপরাধী? এ কথা বলে অট্ট হাসতে থাকে। কবির হতবাক হয়ে যায় এইসব কথা শুনে এবং ওই দৃশ্য দেখে। জানেন ওই কথা কে বলেছিল? ওই কথা বলেছিল বর্ষা। এর অর্থ এটাই, বর্ষা সে বিয়ের প্রথম দিন থেকেই পজেসড হয়ে পড়েছিল, কিন্তু কারো সামনে প্রকাশ পায়নি। লিসেনারগণ, এই শয়তান সম্প্রদায় কি যে করতে পারে তার 1%ও আমরা জানি না। পরিবারের সবাই আকাশ থেকে পড়ে। কি করবে কি বলবে সবার জবান বন্ধ হয়ে যায়। ওই হুজুর এই জন্যই সুমনকে আলাদাভাবে আমল দিয়েছিল, কারণ শয়তান তো সুমনের সাথেই থাকতো সব সময়। যাই হোক, কবর দিয়ে সবাই ফিরে আসে। এর প্রায় 7 দিন পর এক রাতে লুবানার চিৎকারে কবির ও তার স্ত্রী ঘর থেকে বের হয়ে আসে। তারা দেখে লুবানার এমন জায়গায় জখম হওয়া ছিল যেখানে বাবা হয়ে তাকানো সম্ভব না। ওদের সামনেই এক অদৃশ্য হাত ওদের মেয়ের শরীরে আঁচড় কাটছিল। ওই আঁচড়ের প্রচন্ড বেদনায় লুবানা চিৎকার করছিল। তার প্রতিটি আঁচড় ভালো রকমের ক্ষত পড়ে যাচ্ছিল। ওকে কোনো রকম হাসপাতালে নেওয়া হয়। ওর মা অনেক কান্না করছিল, আর বর্ষা নিজের বাপের বাড়ি ছিল। কবির নিজের বাড়ির এই অবস্থা দেখে স্তম্ভিত হয়েছিল। ভাবছিল কি হচ্ছিল এসব, কোথায় এর সমাধান? যা হচ্ছে তা তার সারা জীবনের অভিজ্ঞতাকেও মিথ্যা প্রমাণ করছে। ঠিক সে সময় তার রুমে থাপ থাপ করে শব্দ হয়, কাঠ কাটার শব্দ হচ্ছে। সে চেম্বারের এক কোনায় দেখে ওই কাঠুরে কাঠ কাটছে কুড়াল দিয়ে। কবির বসা থেকে দাঁড়িয়ে যায়। মানে কি হচ্ছে ওসব? ওই কাঠুরে বলে,
আমার কাছে বনের শৃঙ্খলা সবার আগে ছিল, যা নষ্ট করেছে এই জারজটা। প্রত্যেকেই এই মাসুল ভোগ করবে। কবির তখন কোন রকম বলে, কে আপনি, কি চান? ওই কাঠুরে তার দিকে পিঠ দিয়ে কাটতে বলে, ওয়ারিস সহ প্রত্যেকটাকে এমনভাবে কাটবো, আর যদি বাঁচতে চাস তাহলে নিজের মেয়ের সাথে এক রাত কাটাবি, দেখতে তো সুন্দরী, মজা পাবি। এই কথা বলার সময় একটা গাছের টুকরো কবিরের টেবিলের উপরে এসে পড়ে। কবির দেখে কাঠের টুকরো না, সেটা সুমনের মুখের অর্ধেক অংশ। কবির সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে সে তার এই কথা বাড়িতে বলে না। আর এভাবেই কবিরের পরিবার দিনের পর দিন এইসব ফেস করছে। কবির আমার হাত পা ধরে কান্না করতে থাকে। কত জঘন্য শর্ত ওরা আমাকে দিয়েছে, এর থেকে আমার জীবন চাইলেও আমি দিয়ে দিতাম। আমি কবিরকে শান্ত করি এবং বলি, আমি দেখছি ব্যাপারটা। আমি বর্ষার রুমে যাই। যেহেতু বর্ষা এখন 7 মাসের অন্তঃসত্ত্বা, তাই কবির বর্ষার মা বাবা সহ নিজের বাড়িতে নিয়ে আসেন। কারণ তার ইচ্ছা ছিল বাচ্চা এবং পুত্রবধূ দুইজনই যেন তার চোখের সামনে থাকে। যাই হোক, আমি বর্ষার রুমে প্রবেশ করি, দেখি ও লাফালাফি করছে বিছানার উপর। এরকম অবস্থায় লাফালাফি করলে মা সন্তানের কি ফল হবে তা তো আপনারা বুঝতেই পারছেন। মূলত শয়তানটা করছিল এইসব আমাকে খেপানোর জন্য। আমি বলি, নাচানাচি হলে কথা বলা যাক। বর্ষা স্থির হয়ে বসে এবং বলে, জো হুকুম। আমি বলি, সবই তো বুঝলাম, কিন্তু শর্তটা বাড়াবাড়ি হয়ে গেছে। কে আপনি, কি চান? শয়তানটা কোনো উত্তর নেই। আমি আবার বলি, একই প্রশ্ন, কোনো উত্তর নেই। কয়েকবার প্রশ্ন করে যখন কোনো উত্তর পাইনি, তখনই মেজাজ গরম করে বলি, উত্তর লাগবে না, তুই যেই হোক তোকে যেতে হবে। কোনো উত্তর নেই। সে সময় আমি তাবিজটা বের করি এবং হাতে পেঁচিয়ে বলি, এখন তোর বাপও কথা বলবে। সে সময় উত্তর আসে, দেখেছিস যখন কেউ প্রশ্ন করলে উত্তর না দিলে কেমন লাগে? আমি তো কথা বলতেই চেয়েছি, তুই না ভাব নিলি। অর্থাৎ ও আমাকে ইচ্ছা করে ইগনোর করছিল। শয়তানটা বলে, মোট কথা একটাই, তোকে যেতে হবে এখান থেকে, তোর কোনো কাজ নেই। আমি বলি, কে তুই? উত্তর আসে, ওরে জিগা, ও জানে। আমি বলি, কে? উত্তর আসে, দেখে দেখ, বনে গেলি, ক্যাম্প করলি, রাতে থাকলি, ফেরার পথে আগুনটা নিভিয়ে আসবি না? এখন বন পুড়ে ছারখার। তাহলে বনের বাসিন্দারা কি করবে? ওরা কি তোদের লোকালয়ে আসে নাকি তোরা যাস? জানিস, ওই জমিন অনুর্বর ছিল, সেখানে তাজা বীজ বুনেছিল। এখন সেই জমিন ভেদ করে আসতে চায়, কিন্তু চাষি তো এখন সেই ফলন চায় না। গ্রামের মহাজন রায় দেয়, ফলন যার উঠবে তারই ঘরে। এত বড় সাহস মহাজনের, রায় চাষি অমান্য করে। সে সময় আমি বলি, ও তাহলে তুই মহাজন নাকি ওর চামচা? শয়তানটা রেগে ওঠে এবং পরক্ষণই বলে, বাহ, বুদ্ধি আছে তোর, বাহ, দারুণ। আমি বলি, তো মহাজনের নাম কি? শয়তানটা বলে, মহাজনের নাম গাহুজার। আমি বলি, আচ্ছা, সে যাই হোক, এখন এই শরীর ছাড়তে গাহুজার কি নিবে? শয়তান বলে, কিছুই না, শুধু ওকে বল শর্ত পূরণ করতে, আমরা চলে যাব। এটা আর তেমন কি, যা ছোটবেলায় দেখেছে তা এখন এই বয়সে দেখবে, তেমন পার্থক্য নেই, কিন্তু শক্তি অফুরান্ত। লিসেনারগণ, অনেক বাজে কথা আছে। যেহেতু একটা ওপেন প্ল্যাটফর্ম এবং নানা বয়সের মানুষ এখানে বিদ্যমান, তাই আমি বিশ্লেষণ করে পুরো কথাটা বলছি না। আমি অনেক কথাই এখানে ইগনোর করে যাচ্ছি। আমার মেজাজ খারাপ হয়ে যায় ওর বিশ্রী এসব কথা শুনে। তাই আমি জমিনে দাগ কেটে একটা কাজ করি, যার দরুন সম্পূর্ণ বাড়ি কেঁপে উঠেছিল। কারণ ওই কাজের আঘাতে সারা বাড়ির জানোয়ারগুলো ছটফট করে এদিক ওদিক ছুটছিল। গাহুজার বলে, থাম থাম, এভাবে আমাদের তাড়াতে পারবি না, আমরা যত যাই হোক যাব না। আমার হাতের তাবিজটা পেঁচানো আর পুঁথিগুলো প্রচণ্ড মুভ করছিল। এরপর তাই হয় যা আমি আপনাদের ঘটনার প্রথমে বলেছি। আমি বাসায় আসি, প্রচণ্ড মন খারাপ হয়, বিষণ্ণ হয়ে আছি। কারণ গাহুজার
এমন ব্যাপার নিয়ে কথা বলছে যা সহসা কেউ জানে না। সে সময় দাদা ভাইরা আসেন, আমি ওদের সব বলি, ওরা আর এটাও বলি ওরা ভার্সানের ব্যাপারে জানে। তখন বড় দাদা ভাই বলে, তো কি হয়েছে, জানবে না? এমন একটা জিনিস যা ইনসানদের না, যেটা উঠেছিল সেই দিন এক ইনসানের হাতে। ওটা দিয়েই তো শত্রু করেছ জিন ও ইনসানদের। মনে নেই যেদিন ওই ঘটনার পর ওরা কি করেছিল আর তুমি কি করেছ? আমি নিশ্চুপ হয়ে যাই এবং বলি, হয়তো দোষ আমারও ছিল, নয়তো না। আপনারা তো সবই জানেন। দাদা ভাইরা চুপ করেছিল। বড় দাদা ভাই বলে, হ্যাঁ আমরা জানি, এবং তোমাকে বাস্তবতা স্বীকার করতে হবে। যা চলে গেছে তা অতীত, আর এক অতীত তোমার সামনে জীবন যেন নষ্ট না করতে পারে এদিকে তোমারই লক্ষ্য রাখতে হবে। আমি বলি হ্যাঁ, কারণ আমি বুঝি তিনি আমাকে কি ইশারা করেছেন। দাদা ভাইরা চলে যায়। সত্যি বলতে কি আমার মাথায় ঘুরছিল অন্য কিছু। যাই হোক, রাতের শেষ ভাগে দাদা ভাইরা আসেন এবং বলেন, শোনো, এখানে এমন অনেক ব্যাপার আছে যা তুমি জানো না। শুধু ততটুকুই জানো, বা যতটুকুই জানো যতটুকু তোমাকে জানানো হয়েছে। আমি বলি মানে? তারা বলেন, দেখো, কাজের সফলতা আসবে না, তাই করেও লাভ নেই। তারপরও যদি জানতে চাও কি হয়েছে, তাহলে কবিরকে জিজ্ঞেস করো, তোমার খবর তাকে কে দিয়েছে। এই কথা বলে তারা চলে যায়। আমার তখন মনে পড়ে, সত্যি তো, এ কথা তো আমি কবিরকে জিজ্ঞেস করিনি। কারণ পরিচিত কারো ছাড়া, মানে পরিচিত কারো রেফারেন্স ছাড়া আমি কাজ করি না, আর পরিচিত কেউ ছাড়া আমার ঠিকানা কেউ জানেও না। পরের দিন আমি কবিরকে খুব ভালোভাবে জিজ্ঞেস করি। কবির এক পর্যায়ে বলে, বেশ কিছুদিন আগে এক রাতে বাড়ির সামনে একটা লোক আসে। কবির বের হয়ে দেখেন একটা বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। লোকটাকে কবির আগে কখনো দেখেনি। ওই লোক বলে, হায়না, হায়নার পালকি একমাত্র সিংহের ডেরা এড়িয়ে চলে। ওকে বলেছিলাম হায়নারা পরের শিকার চুরি করে খায়, কিন্তু যখন একটা বিপদে পড়ে তখন সবগুলো দলবদ্ধভাবে চলে আসে শত্রুর শিকার করতে। কবির বলে, কি বলছেন এইসব? ওই লোক একটা কাশি দিয়ে হুক্কায় টান দেয়, অমুক জায়গায় অমুকের ছেলে, অমুক নাম, যান ওর কাছে। ছেলে তো মারা গেল, দেখেন অন্যগুলোকে বাঁচাতে পারেন কিনা। এটা ছিল সেই দারোয়ান চাচা, অর্থাৎ একজন জিন এসে আমার কথা তাকে বলেছে। কবির বলেন, জানেন হুজুর, লোকটা চোখের পলকে মিলিয়ে গেল। আমার বুঝতে বাকি রইল না ওই জিন সেদিন সুমনকে সাহায্য করেছিল, আর আজ তাদের সাহায্যের জন্য আমার কাছে পাঠিয়েছে। এই কবির লোকটা আরো কিছু গোপন করছে। আমি বলি, যদি আমার সাহায্য চান তাহলে সত্যি বলেন, অন্যথায় আমি চললাম। তখন কবির বলেন আসল ঘটনা। কবির যেহেতু ডাক্তার ছিলেন, তার কাছে প্রায় একটা লোক আসতো। সেই লোক কবিরের কাছ থেকে লাশ কিনে নিত, আর কবির 42 লাশ উচ্চ মূল্যে বিক্রি করত। তার এই কাজ একদিন সুমন দেখে ফেলে, আর কবিরকে বলে, এগুলো কি হচ্ছে? কবির বলে, ওই লোক সবসময় তার কাছে চড়া মূল্য দিয়ে লাশগুলো কিনে নেয়। যেহেতু কোনো ওয়ারিশ নেই আর মূল্য পাওয়া যাচ্ছে, তাই সে নির্দ্বিধায় লাশগুলো বিক্রি করে দেয়। এই ব্যাপারটা সুমনের কেমন জানি একটু অড লাগে, কারণ লাশ কেউ কেন কিনবে? তাই সে জানার জন্য সিদ্ধান্ত নেয় লোকটার পিছু নেবে। এই ব্যাপারটা আবার কবির জানতো না। এমন এক রাতের কথা, সেই দিন ওই লোক আসে এবং কবির থেকে লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে রওনা দেয়। সুমনও সেই লোকের পিছু নেয়। বেশ ঘন্টাখানেক পিছু নেওয়ার পর ওই অ্যাম্বুলেন্স থামে একটা রিমোট এরিয়ায়। জায়গাটার নাম বলা যাবে না, তবে বর্ণনাটা ছিল এরকম, সারি সারি সুপারি গাছ, আধ ঘন্টা যাবৎ হাঁটলে একটা জঙ্গল পাওয়া যায়। যাই হোক, ওই অ্যাম্বুলেন্স থেকে লাশটা নামিয়ে রাস্তায় থেকে বেডে ওঠানো হয়। রাত তখন 2টার মতো বাজে। সুমন ওই বেডটা একটা ভ্যানে উঠতে দেখলো। সে ওই ভ্যানের পিছু নেয়। সুমন দেখছিল প্রচণ্ড গরমের মধ্যে ওই ভ্যান চালক আপাতমস্তক কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। চলার এক পর্যায়ে ওরা ওই জঙ্গলের ভেতর পৌঁছায়।
সুমন দেখে ওই ভ্যান চালক নিমেষে অন্ধকারে মিলিয়ে গেল। ওই লোকটা লাশটা রেখে অজানা ভাষায় কি যেন পড়তে থাকে। সে সময় বনের গহীন থেকে অসংখ্য বাদুড় কিচিরমিচির করে গাছে জড়ো হয়। সুমন দেখতে পায় বেশ কয়েকটা কালো মানবাকৃতির ছায়া ওই লাশটার সামনে এসে তা খেতে শুরু করলো। সুমনের ভয়ে গলা শুকিয়ে যায়। সে সময় সুমন দেখে গহীন বনের ভেতর থেকে 4 হাত পা উপর করে বিশাল আকৃতির একটা জন্তু দৌড়ে এসে মানব রূপ ধারণ করে। ওই অবয়ব সেই লোকটার সাথে কথা বলছিল, আর কথা বলার এক পর্যায়ে সেই অবয়ব সুমনের দিকে ইশারা করে চলে যায়। সুমন বুঝে যায় সে ধরা খেয়ে গেছে। ও দৌড় দিতে যাচ্ছিল, পিছনের দিকে ফিরে দেখে অসংখ্য কালো ছায়া ওকে ঘিরে রেখেছে। সুমন কান্না জর্জরিত ভাবে ওদের কাছ থেকে মাপ চাওয়া শুরু করে। সে সময় ওই লোকটা বলে, তুই যখন থেকে পিছু নিয়েছিলি তখন থেকেই আমি জানতাম তোকে এই পর্যন্ত নিয়ে আসতে চেয়েছি বলেই তুই আসতে পেরেছিস। ওই লোক বলে, বল তাহলে কেন পিছু নিয়েছিস? সুমন বলে, আমি শুধু দেখতে চেয়েছিলাম আপনি লাশ নিয়ে কি করেন। ওই লোক বলে, আর তাই? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখ। ওই লোকটা সেই অর্ধ খাওয়া লাশটার সামনে যায় এবং কিছু একটা পরে ছিটিয়ে দেয়। ঠিক তখনই ওই লাশটা দাঁড়িয়ে যায়। সুমন ভয়ে প্রস্রাব করে দেয় এই দৃশ্য দেখে, আর চিৎকার দিয়ে বসে। সেই লোক বলে, আরে ভয় পাচ্ছিস কেন? দেখ, ও জীবিত হয়ে গেছে, এখনো সারাটা জীবন অন্যের জন্য বাঁচবে। তুই চাইলেই ওকে দিয়ে যা ইচ্ছা তা করাতে পারিস। এই কথা বলে ওই লোকটা লাশটাকে একটা ইশারা দেয়। সেই লাশ পাশে থাকা বিশাল একটা গাছ এক টানে মাটিতে ফেলে দেয়। তখন ওই লোক বলে, পেয়েছিস? পূর্বজন্ম থেকে এখনো ওর কত শক্তি। সুমন বলে, এইসব কি করে সম্ভব? লোকটা বলে, সবই সম্ভব রে, সবই সম্ভব, চাইলে তুইও পারবি। সুমনের মনেও পাপ প্রবেশ করে, দেখা দেয় লোভ। ও চিন্তা করে, এই লোক যেই কারণে এত চড়া মূল্য পরিশোধ করে নিশ্চয়ই তা অমূল্য। সুমন বলে, আমি চাই এগুলো করতে। ব্যাস, প্রবেশ করলো ধ্বংসের দুনিয়ায়। ওই লোক সুমনকে একটা মন্ত্র দেয় এবং বলে 41 দিন এক নাগারে পাঠ করতে। 3টা কালো মোরগ নিয়ে আসবি এই জায়গায়। সুমন যথারীতি তাই করে, 3টা কালো মোরগ দিয়ে যায়। 40 দিন পর ওই লোক সে 3টা মোরগ এক কোপে কেটে ফেলে, তার রক্ত দিয়ে স্টারের মতো একটা নকশা করে, এমন জায়গায় এমন ভাষায় কিছু লেখে যার সাথে কোনো কিছুরই মিল ছিল না। দেখলে অনেকটা অঙ্কের রাশিমালার মতো মনে হতো। আর যেই বস্তুটার উপর লিখে তা সুমনকে গিলে খেতে বলে, আর সুমন তাই করে। ওই লোক সুমনের কতটা একটা আঙ্গুলের মাথা কেটে সেখান থেকে নির্গত রক্ত দিয়ে একটা পাথরের উপর কিছু লিখে সুমনকে বলে অমুক নদীতে পাথরটা ফেলে দিতে। সুমন তাই করে। এরপর নির্দিষ্ট একটা সময় শুধু বড় গজাল মাছ খেয়ে একদমে এই মন্ত্র পাঠ করতে, আর বলে এই তাবিজ ওই সময় এই ঠিকটায় ওই সময় আসবি। মূলত সুমনের আত্মা পচে যাচ্ছিল, কারণ ওর বুদ্ধি কাজ করছিল না। সুমন সকল কাজ যথাযথভাবে করে যা ওই লোক ওকে করতে বলেছিল, আর সে নির্দিষ্ট দিন নির্দিষ্ট সময় যায়। ওই লোক বলে, আজ অমাবস্যার রাত, আজ যে কাজ দিব তা যদি করতে পারিস তাহলে যা চাবি তাই করতে পারবি। সুমন বলে, পারবো। ওই লোক বলে, তবে রিস্ক থাকবে, যদি না পারিস ক্ষতি হবে। সুমন বলে, সে করতে পারবে। ওই যে নেশা ঢুকে গেছে। যাই হোক, সুমন সম্পূর্ণ কাপড় খুলে গায়ে তেল জাতীয় কিছু মাখে, তবে সেটা তেল ছিল না। ওই লোক করার যে আছে ওই কবরটার দিকে দেখায় এবং কবরটার দিকে নির্দেশ করে দেখায়, যা পারিস নিয়ে আসবি, আর দম যত কম নিয়ে থাকা যায়। সুমন বলে, দম কম নিব কেন? লোকটা বলে, একবার যদি তোর দমের গন্ধ ও বুঝে ফেলে তাহলে মৃত হবে জীবিত, ফিরে আসতে দিবে না তোকে, আর ফিরে আসলেও বাঁচতে দিবে না। সুমন একটু ভয় পায়, কিন্তু তারপরও সে যায়। সে মন্ত্র জপ করতে করতে যাচ্ছিল। রাস্তায় এক দাড়িওয়ালা বৃদ্ধের সাথে ওর দেখা হয়। সে বৃদ্ধ বলে, শুধু শুধু শান্ত স্বাভাবিক জীবনকে বিনষ্ট করছিস, আর পা বাড়াস না, ওদিকে কিছু পাওয়ার নেই, শুধু হারানো ছাড়া। সুমন কোনো পাত্তা দেয় না, কারণ গুরু বলেছে এইসব হলে কিভাবে হ্যান্ডেল করতে হয়। সুমন একটা তেলের কিছু অংশ তার দিকে ছিটিয়ে মারে। ওই লোক বা বৃদ্ধ বলে, হায় রে আফসোস, ইনসান যদি বুঝতো
তারপর সে চলে যায়। সুমন কবরস্থানের ভেতর প্রবেশ করে, সেই কবরস্থানের সামনে যায় আর নিজের সাধ্যমতো ধমকম নিয়ে মাটি খুঁড়ছিল। এমন সময় সুমনের ব্যাগের ভেতর ছুরিটা পাচ্ছিল না। সে কবর খুঁড়ে দেখে একটা মেয়ের লাশ পচে গলে আছে। সুমন হাঁপাচ্ছিল, তার দরুন দম বেশিবার নিচ্ছিল। সে চিন্তা করছিল কি নেওয়া যায়। সে সময় একটা কালো বিড়াল হঠাৎ করে ওর উপর এসে পড়ে, যার দরুন ও লাশটার উপর পড়ে যায়। ভয়ে সুমন ভুলে যায় ওর গুরুর কথা। সে বারবার ঘন ঘন শ্বাস নেয়, দেখে ওই লাশটা সুমনের দিকে এক নজরে তাকিয়ে আছে। সুমন ভয়ে একটা টান দিয়ে ওর বুকের একটা হাড় টেনে নিয়ে দৌড় দেয়। ওর মুখে এমন মন্ত্র উল্টাপাল্টা আসছিল। দৌড়ের সময় সুমন দেখে ওর পিছু নিয়েছে কবর থেকে পচা গলা লাশ। সুমন এক দৌড়ে ওর গুরুর কাছে আসে এবং অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে ওর গুরু বলে, সাব্বাস, তুই পেরেছিস। এরপর সুমন গোসল করে একটা বৃত্তের মাঝে বসে। বৃত্তটার সামনে ছিল একটা আগুনের কুণ্ড। ওর গুরু বলে, ভয় কোনোভাবে পাবি না, আর ওই বৃত্তের ভেতর তুই ভয় পাবি না এবং বৃত্তের বাহিরে বের হবি না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না কাজ শেষ হয়। যেই কথা সেই কাজ। সুমন রিচুয়াল শিখে নিয়ে তা পারফর্ম করা শুরু করে। বেশ কিছুক্ষণ পর প্রচণ্ড রাগে গর্জনে বনের পূর্ব প্রান্ত হতে সবকিছু ধসিয়ে আসে কেউ ওর সাথে। সুমন দেখে ওই মহিলা। সুমন ওকে বসে আনার চেষ্টা করছিল, কিন্তু যখন বসে আসছিল না, সুমন তখন ওই অগ্নিকুণ্ডে হাতটা তুলে ধরলেই সে এন্টিটিটা বলে, বল কি চাস। সুমন বলে, তুই আমার হয়ে থাকবি, তোর সব কিছু আমার। সে সময় এন্টিটিটা বলে, ঠিক আছে, কিন্তু আমার প্রয়োজনও তোর মেটাতে হবে। সুমন বলল, তা তো অবশ্যই, তুই আমার প্রয়োজন মেটাবি, আমি তোর প্রয়োজন মেটাবি, তবে দেখা যাবে কে কার প্রয়োজন মেটায়। ওই এন্টিটিটা রাগ হলে সুমন বলে, গোলাম হবি নাকি শেষ করব। ওই এন্টিটিটা বলে, আজ থেকে আমি তোর। আর এরপর থেকে সুমনের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। সাফল্য, উন্নতি সবকিছুই ওর দিকে হাতছানি দিচ্ছিল, যার দরুন ক্ষমতার লোভ ওর ভেতর আরো প্রবেশ করে। সুমন গুরুর কাছে গিয়ে বলে ওর আরো বেশি কিছু চাই। ওই গুরু বারণ করলে সে শোনে না। ওই গুরু এবার ওর জন্য যে টাস্ক দেয় খুবই সহজ, তবে মারাত্মক জঘন্য। ওর গুরু বলে, যদি এই কাজ করতে পারিস তাহলে নরকের দেবীর দেখা পাবি, আর নরক হবে তোর আওতাধীন। সে সময় কিছু সময় থাকে মানুষের মাথা কাজ করে না। সুমনেরও সেই অবস্থায় হয়েছিল। সুমনের মাথা নষ্ট হয়ে যায় এই অপরচুনিটির কথা শুনে। তবে সে এর খারাপ সাইডটা লক্ষ্য করে না। ওর গুরু বলতে চাইলেও সে কর্ণপাত করে না। যাই হোক, সুমন সুযোগ খুঁজছিল আর সে তা পেয়ে যায়। মর্গে ছিল একটা কুমারী মেয়ের লাশ। রাত যখন 3টার মতো, ডোম আসতে তখনও 2 ঘন্টার মতো লাগবে। মেয়েটা আত্মহত্যা করে মারা যায়। সম্পূর্ণ মর্গ ফাঁকা। সুমন মেয়েটার শরীর থেকে কাপড় সরিয়ে নেয়। উলঙ্গ অবস্থায় একটা মৃত মেয়ের সাথে ও সঙ্গম বা শারীরিক সহবাস করে। আর এই কাজটা করার সময় সে একটা শব্দ করে লাশের পেটে মন্ত্র পড়ে ফু দেয়। এবং এই একটা পর্যায়ে যখন এই কাজটা শেষ করে সে কাপড় পরছিল, সে সময় সুমনের চোখে পড়ে স্ট্রেচারে। সে দেখে লাশটা নেই। সে আতকিয়ে ওঠে। সুমন তখন দেখে লাশটা ওর পেছনে দাঁড়িয়ে আছে। সুমন ভয়ে ছিটকে দূরে সরে যায়। মানে কি, গুরু তো একথা বলেনি। সত্যি বলতে সুমন এবার লোভে তাড়াহুড়া করে ওর গুরুর সম্পূর্ণ রিচুয়ালটা শোনেনি। এই মেয়ে বলে, এখন আমরা 2 জনে এই কাজ আবার করব, যা তুই একা করেছিলি। মূলত রিচুয়ালটা ছিল এমন যে একবার যদি মেয়েটা উঠে দাঁড়ায় তাহলে ওর ইচ্ছা মতো ততক্ষণ সহবাস করতে হবে যতক্ষণ ও চায়, যা একটা ছেলের পক্ষে গ্যারান্টি দিয়েও করা সম্ভব না, তাও আবার লাশের সাথে। সুমন ব্যাপারটা স্কিপ দিয়ে ফেসে যায়। সে দ্বিতীয়বার কি মিলিত হবে, সে অজ্ঞান হয়ে যায়। যাই হোক, জ্ঞান ফিরলে সে ওই গুরুর কাছে গিয়ে সব বলে। ওর গুরু সব শুনে বলে, নরকের দেবীকে তো ডেকেছিস, কিন্তু সন্তুষ্ট করতে পারলি না। যে লাশের উপর ভর করেছিল তা এখন জানাজা দিয়ে হাতছাড়া হয়ে গেছে। এখন নিজের জীবন দিয়ে বিনিময় পরিশোধ কর। আমার আর কিছুই করার নেই, আর আমার কাছে আসবি না।
এরপর থেকে সুমন এইসব কিছু ফেস করছিল। সেদিন ও মারা যাবার আগে কবিরকে সব বললে কবির ওকে চর মেরেছিল। তারপর তো আপনারা সবই জানেন। আমি যখন এগুলো পুরোপুরি শুনলাম, আমি চিন্তা করছিলাম আমি কি শুনলাম, আমি কাদের সাহায্যের জন্য এসেছি। আমার কপালে এগুলাই জোটে। আমি মাথা নিচু করে বের হয়ে আছি, এক একটা জানোয়ার, মানুষরূপী জানোয়ার। বাবা লাশ নিয়ে বিক্রি করে, ছেলে লাশ ধর্ষণ করে। ভাবা যায়। আমি ডিসাইড করি যে আমি এই কাজ করব না। 2 দিন পর শতবার ফোন দেওয়ার পরও যখন আমি রিসিভ করি না, তখন বর্ষার বাবা আসে আমার কাছে। আমি বারণ করলে সে আমার হাত দুটো ধরে বলে আমি অসৎ পাত্রে মেয়ে দিয়েছিলাম। এখন আমার মেয়ের তো দোষ নেই, ওর সন্তানের তো দোষ নেই। জুলুমের শিকার আমার মেয়ে, আর ওর সন্তান হবে কেন? দরকার হলে ওদের বলুন আমার জীবনটা নিয়ে নিতে। আমার একটা মাত্র মেয়ে বর্ষা। এক বাবা আমার সন্তান বাঁচানোর চেষ্টার কথা আপনি জানেন। তার সন্তান বাঁচানোর জন্য যা কিছু সম্ভব করতে রাজি। কি করব আমি বলেন? এক মৃত মেয়ের লাশের সাথে হওয়া জুলুমের শিকার হতে দিব জীবিত অন্য একটা মেয়ে ও তার নিষ্পাপ অনাগত সন্তানকে? আমি বলি আচ্ছা, আমি দেখছি। রাতে আমি দাদাভাইদের ডেকে সব বলি। তারা বলেন কাজ যে করবা এতে সফল হলেও ফল পাবা না, তাই ছেড়ে দেওয়াটাই ভালো। এখানে পূর্ণ জোর না খাটাতে পারলে শত্রুতা হবে চরম। কারণ যারা আছে তারা শয়তানের প্রত্যক্ষ অনুসারী। খুব কাছ থেকে ওরা বদগুণ রপ্ত করেছে। যদি সম্পূর্ণ শেষ না করতে পারো তাহলে তোমার এর এর বড় একটা মাসুল দিতে হবে। তাদের কথা শুনে আমি দোটানায় পড়ে যাই। তারা বলে জানো গাহুজার কোন কাবিলা থেকে এসেছে, এদের সাথে লড়াইতে যাওয়া যাবে না, ডিল করতে হবে। আমি বলি এ কথা আপনি বলছেন? তারা বলে চাইলে অনেক কিছু করা যায়, জ্ঞানও জোর জায়গা ও পাত্র বুঝে ব্যবহার করতে হয়। আমরা চাই তুমিও তোমার প্রজন্ম নিরাপদ থাকুক। সে ফল ভোগ করা বুদ্ধিমানের কাজ না, যার কোনো দায়ভার তোমার ছিল না। আমি বলি আচ্ছা আপনারা দেখেন, একবার চেষ্টা করতে দোষ কি? তারা বলে ঠিক আছে, যেমনটা তোমার ইচ্ছা। তারপর তারা চলে যায় সুরাহার সন্ধানে। আমি ঘরে ছিলাম, অনেক কিছুই আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমার হাতে তাবিজটা পেঁচানো ছিল। আজ হাতের কবজি প্রচণ্ড ব্যথায় ছিঁড়ে যাওয়ার উপক্রম। মনে হচ্ছিল একটা বড় ভারী পাথর আমার হাতের উপর কেউ রেখে দিয়েছে। আমি যন্ত্রণা সহ্য করতে না পেরে তাবিজ খুলে ফেলি, আর দেখি তাবিজটা লাল হয়ে গেছে। আজ এই হাত তাবিজটা পরার যোগ্যতা বা ক্ষমতা যাই বলি তা হারিয়েছে। কারণ মন মানসিকতা পরিবর্তন হচ্ছে। এই হাত তাবিজ নিতে পারছে না। এর মানে কি চায় এই হাত? আমি ওই দুটো আঙ্গুলের দিকে তাকিয়েছিলাম অনেকক্ষণ ধরে। যাই হোক, ছোট দাদা ভাই আসেন আর বলেন অমুক জায়গায় ওই কবরে 3 হাত পাশে একটা পুটলির মধ্যে তাবিজগুলো রাখা, তা উদ্ধার করে নিয়ে আসতে হবে। কবরস্থানের চারপাশে ওদের উপস্থিতি অনেক। আমরা ওদের সামাল দিব। তুমি যত দ্রুত সম্ভব জিনিসটা উদ্ধার করবে। সাবধানে থাকবে, কারণ ভেতরেও ওদের অবস্থান রয়েছে। আমি বলি কবরস্থানের ভেতরে কিভাবে? তিনি বলেন ইনসান কোনো জায়গায় বাদ রাখে না পাপ কাজ করার জন্য। ইনসান সুযোগ করে দিয়েছে, তাই ভিতরে ওদের অবস্থান। ছোট দাদা ভাই যাবার আগে বলে তুমি কি কিছু গোপন করছো? আমি বলি না। তিনি বলেন তোমার কাছে আসতে আমি কেমন বাধার সম্মুখীন হলাম। আমি বলি এই ব্যাপারে তো আমি কিছু জানি না। যাই হোক, তিনি চলে যান আর আমিও রওনা দিই। প্রায় 1.5 ঘন্টা পর আমি ওই কবরস্থানের কাছে পৌঁছাই। ঢাকার ভেতরে এমন পরিত্যক্ত কবরস্থান আছে যা আমার ধারণা ছিল না। সম্পূর্ণ নীরব একটি এরিয়া। আমি কবরস্থানে প্রবেশ করি এবং অনেকক্ষণ খোঁজার পর আমি কবরটা পাই। আমি মাটি খোঁড়া শুরু করি এবং খোঁড়ার এক পর্যায়ে ওই পুটলিটা পাই লাশের বাম পাঁজরের সাথে। আমি যেই না পুটলিটায় হাত দেই অমনি কবরস্থান বাহিরে তোলপাড় শুরু হয়ে যায়। আমি বুঝে যাই বাহিরে ধস্তাধস্তি হচ্ছে। আমি পুটলিটা নিয়ে উঠবো, সেই সময় আমার পা ধরে টান মারে কবরের ভেতরে থাকা লাশটা। আমি পড়ে যাই কবরের মধ্যে। আমার প্রায় পায়ের হাঁটার নিচে স্পর্শ মাটির কাছে চলে গিয়েছিল।
আমি মাটিতে ফু দেই, কোনো রকমের কিছু পরে, আর তখনই নিজের পা বের করতে সক্ষম হই। আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে কবরস্থান থেকে বের হব, ঠিক সে সময় আমার পায়ের সামনে এসে পড়ে একটা কুড়াল, বিশাল বড় একটা কুড়াল, রক্তে মাখানো ছিল। হঠাৎ কেউ এমনভাবে আমাকে পেছন থেকে হ্যাঁচকা টান দেয়, যার দরুন আমি মাটিতে পড়ে যাই, আর পুটলিটা আমার হাত থেকে পড়ে যায়। আমার পেছনে অনেকখানি টেনে নেওয়া হয়, আমি পিঠ ছিলে ক্ষতবিক্ষত হয়ে যাই। আর সে সময় আমি দেখি একটা বিশাল আকৃতির এন্টিটি, যার এক হাতে ছিল কুড়াল, সেই কুড়ালটা কাঁধে তুলে নিয়েছে, আর অন্য হাতে ছিল একটা পুটলি। সেই ছিল গাহুজার। সে আমাকে বলে, আহারে, শেষ রক্ষার হলো না, কেন এই ব্যাপারে জড়ালি? এখন তোর নাসালের গন্ধ আমাদের তৃষ্ণা বাড়াচ্ছে। এই কথা বলে গাহুজার হাসতে হাসতে চলে যায়। মুহূর্তের ভেতর কবরস্থান এবং তার চারপাশ ঠান্ডা হয়ে যায়। আমি বসেছিলাম, দাদা ভাইরা আমার পাশে এসে দাঁড়ায়। তারা বলে, বাদ দাও, তকদিরে নেই। আমরা দেখছি জল যেন বেশি দূর না গড়াতে পারে, সেই ব্যবস্থাই করব। অর্থাৎ তারা আমার নিরাপত্তার নিশ্চয়তার কথা বলছিল। গাহুজার পুটলিটা নিয়ে গেছে, মাত্র 12 ঘন্টার মধ্যে ও যা করার করে ফেলবে। আমি ব্যর্থ হয়েছি, সত্যি বলতে কি। আমি কখনো কারো সাথে আপোষ করিনি। ছোট্ট এই জীবনে চলতে গিয়ে শত্রু বানিয়েছি অনেককে। আমার মানুষের প্রতি অনেক রাগ, অনেক জিঘাংসা। মানুষ এত রং বদলায় কিভাবে? তাই তো আজ আমার এই নিয়তি। তবে আমার কোনোদিন আফসোস ছিল না এই ব্যাপারে, কারণ যার কোনো শত্রু নেই সে শয়তান, এটাই আমি মনে করি চলি। আমি দাদাভাইদের বলি, চলুন ফিরে যাওয়া যাক। 4 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। বর্ষার বাবার ফোন আসে। বর্ষা প্রচণ্ড রক্ত বমি করছে। এটা হবারই ছিল, কারণ জাদু বা কুফুরি যাই বলি তা এখন দ্রুত কাজ করে। মূল জিনিসটা যে ওদের হাতে। যাই হোক, আমি এক বুক হতাশা নিয়ে যাই ওদের বাড়িতে। বর্ষার পরিবার প্রচণ্ড ভেঙে পড়েছে তাদের মেয়ের এমন অবস্থা দেখে। আমি বলি, যদি আমার কাজের ফলে কোনো সাফল্য আসলো, আর না আসলে কি করবেন? বর্ষার বাবা নিজের কপালে হাত দিয়ে বুঝিয়ে দেয়, তকদিরের ফল বলে মেনে নেব। আমি সম্পূর্ণ বাড়ি ছেড়ে ওদের যেতে বলি। বাসার সবাই বাড়ি থেকে বের হয় এবং আমি যাই বর্ষার ঘরে। গাহুজার আমাকে দেখে ওরে কি তাচ্ছিল্যের হাসি হাসছিল, আমাকে ভেঙাচ্ছিল, সবই করছিল। গাহুজার বলে, কিরে, আবার এখানে আসলি? যাক, ভালোই হয়েছে। দেখ জিনিসটা কিন্তু ভালোই হবে নাকি? আমি বলি, গাহুজার, তুই আমার জন্য কোনো অপশন রাখলি না। গাহুজার বলে, মানে? আমি বলি, আজ সব কিছুর জন্য তুই দায়ী। এই কথা বলে আমি একটা তুড়ি দেই। আর আমার জীবনের এই পর্যন্ত 5ম বারের মতো হাতে নেই ভার্সান। আমার পরিবর্তন গাহুজার ভালোই বুঝতে পেরেছিল। সম্পূর্ণ বাড়ি কম্পিত হচ্ছিল, ওর সকল সঙ্গী মারা পড়ছিল। গাহুজার বলে, দাঁড়া দাঁড়া, এটা করিস না, তাহলে এই মেয়ে মারা পড়বে। আমি কিন্তু বলি, না, শুধু ভার্সানটা ওর দিকে তাক করে রেখে দেই। গাহুজার বলে, তুই কি চাস? দয়া করে এটা সরিয়ে নে। আমি বলি, না, ওই পুটলি কোথায়? গাহুজার বলে, ওই পুটলি আমাকে দেয়। আর আমি বলি, এখনই চলে যাবি এখান থেকে, আর জীবনের জন্য এবং এদের সাথে তোর যাতে কোনো সাক্ষাৎ না হয়। গাহুজার ভয়ার্থভাবে বলে, আচ্ছা, চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি এই বাড়ি থেকে। বর্ষাকে ছেড়ে সে চলে যায় এবং বর্ষা এখন অনেকটাই সুস্থ। আমি ভার্সান বাহককে ভার্সানটা দিয়ে দিই এবং বলি, যাক, জীবনে একবার তো কারো উপকারে আসলো। বাহক বলে, এটা আপনার কাছেই থাক, আপনি চাইলে যেভাবে ইচ্ছা এটা ব্যবহার করতে পারেন। আমি বলি, দুধ আর রক্ত একসাথে কোনোদিন মেশে না। ভার্সান বাহক বলে, যেমনটা আপনার ইচ্ছা। আমি বলি, ওকে আমার সালাম জানিয়ে দিও। ভার্সান বাহক ভার্সানটা নিয়ে চলে যায়। ভার্সান কত ইতিহাস ওকে ঘিরে। যাই হোক, দাদাভাইদের পুটলিটা দিয়ে দিই। ভার্সান আবার ব্যবহারের দরুন ছোট ভাই রাগ করেন, কিন্তু বড় মেজ দাদাভাই কিছু না বলেই চলে যায়। দিন শেষে ফিলিস্তিনবাসীদের উপর সৃষ্টিকর্তার রহম হোক। হয়তো ঘটনা নিয়মিত দিতে পারছি না, তবে বেঁচে থাকলে ইনশাল্লাহ অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, ভার্সান আসলে কি? ভার্সান একটা তলোয়ার, যার উপর খচিত করে আঁকা ঈগল প্রতীক। আজকে এই ঘটনায় ছিল মহিবুল্লাহ হুজুরের পাঠানো এবং রাতুল ভাই যে ঘটনাটি আমাদের লিখে পাঠিয়েছেন। আশা করি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আমরা চেষ্টা করি সবসময় মহিবুল্লাহ হুজুরের ঘটনা আপনাদের শোনাবার জন্য, কিন্তু হুজুর এতটাই ব্যস্ত থাকেন
বা তার জীবন এতটাই বিপদসংকুল বা এতটাই কমপ্লিকেটেড যে আসলে সবসময় সুযোগ হয় না। আমরা মহিবুল্লাহ হুজুরকে ধন্যবাদ জানাই, রাতুল ভাইকে ধন্যবাদ জানাই যে তারা কষ্ট করে আমাদের লিসেনারদের উদ্দেশ্যে এই ঘটনাটি পাঠিয়েছেন। আশা করি আজকের এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। ভবিষ্যতে মহিবুল্লাহ হুজুর যখনই আমাদের ঘটনা পাঠাবেন, আমরা সবসময় চেষ্টা করব অতি দ্রুত সম্ভব আপনাদের সেই ঘটনাটি শেয়ার করবার জন্য। আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকে এতটুকুই ছিল আমাদের ঘটনা। আপনারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা একটা রহস্যময় ঘটনা বলা যেতে পারে, যদিও আমরা বলবো বিশ্বাস করা না করা টোটালটাই আপনার ব্যাপার। এই ধরনের রহস্যময় ঘটনা যদি আপনি আরো শুনতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি চান আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া থাকলো, সেটির মধ্যে আপনি চাইলে আপনার ঘটে যাওয়া ঘটনাটি ইমেলের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন, আমরা সেটি অবশ্যই পড়ে শোনাবো। ধন্যবাদ, আশা করি ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।